ইজিলি কভার করতে পারবো, যেহেতু তোমাদের অলরেডি ল্যাবে শুরু করছে। কারোর ল্যাবে কি বাদ আছে মোটামুটি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কোনো কোশ্চেন থাকলে তোমরা তাহলে কোশ্চেন তাড়াতাড়ি বেশি করবো, ঠিক আছে? বাকিরা মনে হয় মানে অনেকখানি দেখে ফেলছো। তো আমরা আসলে এখানে এত বেশি ডিটেলস দেখবো না, কারণ হচ্ছে তোমাদের ল্যাবেই এটা বেশি দেখানো হবে। ফর এক্সাম্পল আমরা লেআউটের মানে খুব সিম্পল একটা লেআউট দেখবো। আর যে মানে মেনলি এখানে আমরা হচ্ছিল একটা ডিটেলসে যাবো না, তোমাদের ল্যাবে হচ্ছিল এটা ডিটেলস পড়ানো হবে। বাট এখানে যতটুকু পড়ানো হবে এটা এনাফ, মোর দ্যান এনাফ তোমাদের মানে পরীক্ষার যে কোশ্চেন থাকে। সো আগের বছরের কোশ্চেনগুলো একটু দেখতে পারবা যে খুবই সিম্পল টাইপের কোশ্চেন থাকে হচ্ছে বই থেকে। খুব সিম্পল একটা বই মানে ডিজাইন করতে বলা হয়, অ্যান্ড বইটার হচ্ছিল পুরো বেস করে তোমাদের কিছু একটা ফাংশনালিটি কাজ করতে হবে। ওকে, আর মেনলি আরেকটা জিনিস হলো তোমাদের এখানে হলো সুইংটা দেখানো হবে। মানে আমরা এখানে সুইংটা দেখবো, তোমাদের হয়তো ল্যাবের মধ্যে সুইং এফএক্স একটা জিনিস আছে। এই দুইটা জিনিস দিয়ে হচ্ছিলো মানে আমাদের এখানে বইয়ের কাজগুলো করা হয়। তোমরা যেটা হচ্ছিলো আই গ্রাফিক্সে পড়ে আসছো, আই গ্রাফিক্সে একটা লাইব্রেরি ছিল, সেটা দিয়ে হচ্ছিলো তোমার কিছু ডিজাইন করছো। কম্পারেটিভলি এখানে হচ্ছিলো কাজগুলো অনেক ইজি, কারণ এখানে অনেক কাজ একটু তোমাদের করে দেওয়া হয়েছে। বাটনের কাজ অথবা টেক্সট ফিল্ডের কাজ সব কাজই এখানে করে দেওয়া হয়েছে, জাস্ট ইউ হ্যাভ টু ইউজ ইট। তো মানে ফাংশনালিটি অনেকখানি ইমপ্লিমেন্ট করে দেওয়া আছে, বাট তোমাকে জাস্ট জানতে হবে যে কোনটা কোন সময় ইউজ করতে হয়, দ্যাটস ইট। বাট ওখানে অনেক লো লেভেলে হচ্ছে আমাদের কাজ করতে হলো আই গ্রাফিক্সে, যেটা আসলে বেটার। তুমি যদি গ্রাফিক্সে কাজ করতে যাও, ওপেন জিএলে যদি কাজ করতে যাও, তাহলে আসলে তোমাকে এটা জানতে হবে। আসলে আই গ্রাফিক্সও আমরা এত ডিটেলস জানতাম না, ওইখানেও কিছু অ্যাবস্ট্রাকশন লেয়ার ছিল। বাট এখানে হচ্ছিলো এই কাজগুলো অনেকখানি ইজি। বাট আমরা হচ্ছিলো এখানে মানে দুইটা ওয়েতে ডিজাইন করা যায়, একটা হলো সুইং, একটা হলো এফএক্স, জাভা এফএক্স। সো জাভা এফএক্সটা অবশ্যই অ্যাডভান্স এবং ভবিষ্যতে তোমাদের এটা ভালো কাজে লাগবে যদি তুমি এটা ইউজ করতে পারো এবং শিখতে পারো। বাট এটা আসলে এখানে মানে থিওরিতে দেখানো সম্ভব না, দুইটা জিনিসে দেখানো সম্ভব না। একটা শুধুমাত্র দেখবো, সেটা হলো সুইং। কারণ সুইংটা হচ্ছে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে অনেকটা কাছাকাছি যায়। আর জাভা এফএক্সের মধ্যে হচ্ছে আবার দুই ধরনের জিনিস আছে, একটা হলো এক্সএমএল ল্যাঙ্গুয়েজ আছে, জাভা ল্যাঙ্গুয়েজ আছে, এই দুইটা মিলে হচ্ছে জাভা এফএক্সে কাজ করা। সো এটা আসলে তোমাদের মানে সামনে হচ্ছিলো ফর এক্সাম্পল তোমরা যদি অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টে যাও, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে যাও, অথবা উইন্ডোজের ডেভেলপমেন্টে যদি যাও, ডেস্কটপ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ওই ক্ষেত্রে হচ্ছিলো এটা একটু কাজে লাগে। কারণ হচ্ছিলো ওইখানে এখন যে ট্রেন্ড চলে আসছে আমাদের হচ্ছিলো দুইটা পার্ট থেকে, ভিউ একটা লেয়ার থেকে, অ্যাটলিস্ট দুইটা পার্ট থেকে, ভিউ একটা লেয়ার থেকে যেটা হচ্ছিলো ডিজাইন করার জন্য, অ্যান্ড হচ্ছিলো কন্ট্রোলার একটা পার্ট থেকে। সো এটা হলো ভিসি। আরেকটা পার্ট থেকে মডেল, এটা হলো ডাটা, মানে ডাটা নিয়ে কাজ করার জন্য, ডেটাবেস অথবা ফাইল, ডেটা, এই ধরনের জিনিসপত্র কাজ করার জন্য হচ্ছিল আমরা মডেল নিয়ে কাজ করি, ঠিক আছে? সো এটাই বলা হয়, এটা একটা পপুলার একটা ফ্রেমওয়ার্ক আছে, এটার নাম হচ্ছিল এমভিসি ফ্রেমওয়ার্ক। সো এটা হচ্ছিল তোমরা একটু যখন 11 অথবা 10 সেমিস্টারের দিকে যখন যাবা, তখন এটা সম্বন্ধে একটু হালকা হালকা জানতে পারবা, যখন ওয়েব প্রোগ্রামিং অথবা অ্যাডভান্স ওবি লেভেলের কোর্স যদি করতে চাও। সো এত কিছু বলে রাখলাম কি, এত কিছু বলার কারণ হচ্ছিল এগুলা শিখে রাখতে পারবো, এগুলো কোনো কিছু ফেলনার জিনিস না। বাট আমরা এখানে এত ডিটেলসে এগুলো যেতে পারবো। সো জাস্ট আমি একটু ডিরেকশন দিয়ে দিলাম, ইউ ক্যান লার্ন ফ্রম ইন্টারনেট অর সামথিং আদার্স রিসোর্স, এদের অনেক রিসোর্স আছে এগুলোর জন্য। সো জাভা এফএক্সের ওপর আমি একটা ল্যাবে ক্লাস নিয়েছিলাম, সেটা দেখতে পারো। বাট জাভা এফএক্সের ওপর এখানে থিওরিতে কোনো কোশ্চেন আসবে না, আমরা থিওরিতে দেখাবো না কোনো কোশ্চেন, ঠিক আছে? উইথ এ কোশ্চেন আছে, জাভা এফএক্স রিলেটেড কোশ্চেন না। তুমি ইভেন তোমাকে আমি যে জিনিসটা ডিজাইন করতে পারবো, এটা যদি তুমি সুইং ইউজ না করে তুমি যদি এফএক্স দিয়েও করো, আমাদের কোনো সমস্যা নেই। আমরা হলো তোমাদের একটা গুইয়ের একটা সামথিং একটা কোশ্চেন, আগের বছর কোশ্চেনগুলো দেখো, দেখলে বুঝতে পারবা যে ওখানে কোনো জাভা এফএক্স বা সুইং ডিফাইন করে দাও না। আচ্ছা, ওকে, আমরা এখন মানে মেন কাজে যাই। সো এখানে আমাদের হচ্ছে হলো কাইন্ড অফ এখানে মানে জাভা সুইং এর মধ্যে দুই ধরনের মেনলি এলিমেন্ট আছে। একটা হচ্ছে বলা হয় কন্টেনার একটা এলিমেন্ট, আর একটা হচ্ছে মানে কাইন্ড অফ শো টাইপের সামথিং এলিমেন্ট। আসলে সবগুলো এলিমেন্ট, ঠিক আছে? বাট এক ধরনের এলিমেন্ট আছে যেটা হলো অন্যদেরকে কন্টেইন করতে পারে, আরেকটা আছে অন্যদেরকে কন্টেইন করতে পারে না। ফর এক্সাম্পল একটা বাটন হচ্ছিল জাস্ট একটা বাটন যেটার মধ্যে ক্লিক করতে পারবো, যেটা একটা টেক্সট শো করতেছে, বাট এইটার মধ্যে আবার আরেকটা জিনিস তুমি অ্যাড করতে পারবো না। বাট এরকম আমার কিছু জিনিস আছে যেটা হচ্ছিল কাইন্ড অফ কন্টেইনার মানে হচ্ছিল ওখানে তুমি আরো জিনিস অ্যাড করতে পারবে। সো এইভাবে যদি চিন্তা করো, ধরো আমি হচ্ছে একটা আর্ট পেপার নিলাম। সো আর্ট পেপারটা হচ্ছে আমার একটা আর্ট পেপার একটা কন্টেইনার হতে পারে। এখন এই আর্ট পেপারের ভিতরে কি আবার ছোট ছোট তুমি আর্ট পেপার ইউজ করতে পারো, ঠিক আছে? ধরো আমি এরকম ছোট ছোট আরো একটা আর্ট পেপার ইউজ করলাম আমাদের অ্যাজিউম করার জন্য। এখন এইগুলা কি
দেখো আর্ট পেপার একটা কন্টেনার, বাট এই আর্ট পেপার যখন আরেকটা আর্ট পেপারের ভিতরে আমি ইউজ করতেছি তখন কি ওই যে ভিতরে যে ছোট আর্ট পেপারগুলো আছে সেগুলো কি আরেকটা এলিমেন্ট হিসেবে ইউজ হচ্ছে। ইভেন তো মানে এখানে বড়টা হচ্ছে একটা আর্ট পেপার, ভিতরে ছোট ছোট মানে আর্ট পেপারগুলো আরেকটা এলিমেন্ট হিসেবে কাজ করতেছে। ইভেন এই যে ভিতরে যে ছোট আর্ট পেপারগুলো আছে এগুলো কিন্তু আমার একটা কন্টেনার, এটার ভিতরে কিন্তু আমার ছোট ছোট আমি এরকম আর্ট পেপার কিছু অ্যাড করতে পারি, ঠিক আছে। বাট এখানে যদি ধরো আমি একটা বাটন অ্যাড করলাম, তাহলে এইটার মধ্যে কিন্তু আবার তুমি আরেকটা জিনিস অ্যাড করতে পারবে না। বাটন ইজ এ সেলফ একটা কাইন্ড অফ তুমি বলতে পারো অ্যাটমিক এলিমেন্ট, যে এলিমেন্টের ভিতরে আর তুমি কিছু ইউজ করতে পারবে না। হ্যাঁ, সেই এলিমেন্টের প্রপার্টি তুমি চেঞ্জ করতে পারবা, বাট সেইটার ভিতরে তুমি আবার কোনো সাব চাইল্ড হিসাবে কিছু রাখতে পারবে না। বুঝা গেছে? সো এই দুই ধরনের মোটামুটি জিনিস আছে। তো এই কন্টেইনার কি কি ধরনের আছে? মেইনলি কন্টেইনার দুই ধরনের আছে, একটা বলে ফ্রেম, একটা বলে প্যানেল। এটা বলে যে ফ্রেম যে প্যানেল, এই দুই ধরনের জিনিস আছে। আর এই যে অ্যাটমিক এলিমেন্ট সামথিং যেটা বললাম, এই ধরনের আসলে কোনো মানে মানে এলিমেন্ট নাই, নাম নাই, আমরা বোঝার সুবিধার্থে যে এলিমেন্টগুলো আসলে কন্টেইনার না সহজ ভাষায়। এই ধরনের এলিমেন্ট কি আছে? ফর এক্সাম্পল ইমেজ, টেক্সট শো করার জন্য, টেক্সট শো করার জন্য একটা আছে টেক্সট ফিল, এটার মধ্যে টেক্সট ইনপুট নেওয়ার জন্য, আর একটা আছে টেক্সট ভিউ, আর একটা আছে হচ্ছে হলো বাটন। আচ্ছা, একটু আমি বলে রাখি, আমি অনেক সময় হচ্ছে হলো মানে তোমাদের এখানে হচ্ছে হলো মানে জাভার যে কনসেপ্ট আবার অ্যান্ড্রয়েডের যে কনসেপ্ট মোটামুটি সিমিলার, ঠিক আছে। এই নামগুলো অনেক সময় আমি মানে মিসম্যাচ করে ফেলি। এখানে অনেক সময় হচ্ছে যেটাকে যে টেক্সট ফিল বলে সেটাকে ওখানে আমার হচ্ছে এডিট টেক্সট বলে, ঠিক আছে। আবার এখানে টেক্সট ভিউ যেটা বলতেছে ওইখানেও টেক্সট ভিউ না, সরি ও এখানে টেক্সট ভিউ নাই, এটা আমি মিসম্যাচ করে ফেলছি। এখানে হলো লেবেল আছে, ঠিক আছে, এখানে লেবেল, ওখানে হচ্ছে টেক্সট ভিউ। আচ্ছা যাই হোক, মানে কনসেপ্টগুলো অলমোস্ট সিমিলার, জাস্ট নামটা ডিফারেন্স। সো এই জন্য এইগুলো একটা শিখতে পারলে মোটামুটি তুমি বাকিগুলা নিজে নিজে শিখে ফেলতে পারবা। মনে করো উইন্ডোজ ফর্ম কীভাবে ডিজাইন করা হয়, অথবা অ্যান্ড্রয়েডের কীভাবে ডিজাইন করা হয়, তারপরে সুইফটের মধ্যে কীভাবে ডিজাইন করা হয়, অথবা অ্যাপল আইওএস এর মধ্যে কীভাবে ডিজাইন করা হয়, এগুলো অলমোস্ট সিমিলার। অ্যাপল আইওএস একটু ডিফারেন্স, বাট বাকিগুলো মোটামুটি সিমিলার। আচ্ছা ওকে, তো তাহলে দেখো আমাদের এখানে হচ্ছিল আমাদের একটা কন্টেনার তৈরি করতে হবে, আর কন্টেনারের ভিতরে আমি চাইলে আরো কন্টেনার অ্যাড করতে পারবো, এবং ওই কন্টেনারগুলোর ভিতরে আবার আরো কন্টেনার এরকম রিকার্সিভলি অ্যাড করতে পারবো। অ্যান্ড যদি চাই আমি কন্টেনার না অ্যাড করে আমি কোনো একটা এলিমেন্ট অ্যাড করতে পারি। এলিমেন্টগুলো বাটন, টেক্সট ভিউ, টেক্সট লেভেল, এরকম সামথিং এলিমেন্ট হতে পারে। আচ্ছা ওকে, সো এবার আমরা একটু কোডিংয়ে আসি। সো আমাদের ফার্স্টে হচ্ছিল দেখো যে ফ্রেম, এটা এরকম একটা এলিমেন্ট যেটা হচ্ছিল নট অনলি জাস্ট মানে একটা কন্টেনার, বাট অলসো এটার মধ্যে তুমি আদার্স মানে ওটা কি বলে প্রপার্টি ইউজ করতে পারবে। প্রপার্টিগুলো কি কি দেখো, এটা আমি যদি একটা GUI ডিজাইন চিন্তা করি, এখানে কিন্তু আমি অনেক কয়েকটা কন্টেনার ভাগে ভাগ করতে পারি। যেমন উপরে এই যে একটা কন্টেনার এটা আছে যে মেনুগুলো শো করতেছে, এটা আমি একটা কন্টেনার ইউজ করতে পারি, ঠিক আছে। এখানে হচ্ছে মেনুগুলো শো করতেছে। এরপরে আরেকটা এখানে একটা কন্টেনার ইউজ করতে পারি যেখানে হচ্ছে সামথিং নেভিগেশন প্যানেল ইউজ করতেছে। এখানে আমি আরেকটা কন্টেনার আছে যেটা হলো প্রজেক্টের ভিউ ইউজ করতেছে। এখানে আরো কয়েকটা কন্টেনার আছে, একটা কন্টেনার স্ট্রাকচার, একটা কন্টেনার, ওইখানে দেখো এন্ড বিল নামের একটা কন্টেনার আছে, ওটা ক্লিক করলে একটা কন্টেনার ওপেন হবে। এগুলো হলো একটা প্যানেল। একটা অ্যাপ্লিকেশনের মধ্যে মানে একটা অ্যাপ্লিকেশনের মধ্যে এরকম অনেক প্যানেল থাকতে পারে, অনেকগুলো প্যানেল একসাথে আমি অ্যাড করতে পারি। যেমন পুরাটা যদি আমি একটা মেইন প্যানেল করি, তার মধ্যে এগুলো হলো একটা সাব প্যানেল। আবার এই দুইটা মিলে যদি একটা প্যানেল ইউজ করি, তাহলে এই দুইটা প্যানেল আর একটা প্যানেলের মধ্যে আছে, এটা একটা প্যানেলের মধ্যে এটা একটা প্যানেল, এবং দুইটা মিলে আরেকটা প্যানেল তৈরি করতে পারি। এরকম আমি কম্বাইন করতে পারি। বাট সবগুলো প্যানেল এটা আবার মাদার একটা প্যানেল থাকবে যেটা হচ্ছিল যে ফ্রেম। যে ফ্রেমের মধ্যে আর কি কি প্রপার্টি থাকে, তুমি যদি একটু উপরের দিকে নিয়ে যাও দেখবে এখানে এই তিনটা বাটন তৈরি হয়েছে, ক্লোজ, মিনিমাইজ, ম্যাক্সিমাইজ। এটা হচ্ছে যে ফ্রেমের প্রপার্টি। এগুলো যে ফ্রেমের মধ্যে তুমি অ্যাড করতে পারবা, যে ফ্রেমটাকে ক্লোজ করার জন্য, যে ফ্রেমটাকে মিনিমাইজ করার জন্য। সো তুমি প্যানেল দিয়ে এরকম অনেক ডিভিশন করতে পারো, প্যানেলের মধ্যে এরকম এলিমেন্ট অ্যাড করতে পারো, এবং এই প্যানেলগুলোকে অ্যাড করে আবার আরেকটা প্যানেলের মধ্যে ইউজ করতে পারো। এরকম অনেকগুলা প্যানেল তুমি একসাথে ইউজ করে তুমি ডিজাইনটা করতে পারো। বাট এই সবগুলো প্যানেল যখন একসাথে হয়ে এটা আবার একটা ফ্রেমের মধ্যে থাকতে হবে। কথাটা বোঝা গেছে? তো এটাই হচ্ছে আমাদের প্যানেলের কাজ এন্ড ফ্রেমের কাজ। তো এবার একটু কোডিং আসি। সো আমাদের ফার্স্ট হচ্ছে হলো মানে যে ফ্রেম নামে একটা হচ্ছে হলো ক্লাস আছে, যে ক্লাসটার মধ্যে এই প্রপার্টিগুলো তোমার লেখা আছে। সো এখানে দুই ভাবে করা যায়, একটা হলো যে ফ্রেমের তুমি একটা অবজেক্ট তৈরি করে দেন ওইটার মধ্যে আস্তে আস্তে অ্যাড করতে পারো, অথবা আরেকটা হচ্ছে হলো তুমি যে আমি একটা ক্লাস তৈরি করলাম, এই ক্লাসটাকে তুমি যে ফ্রেমে কনভার্ট করতে পারো। কনভার্ট করবো এটা কি, জাস্ট তুমি এটাকে এক্সটেন্ড করে যে ফ্রেমটাকে
সো তাহলে এখন হচ্ছে আমার এই যে ফ্রেমটা হচ্ছে মানে মেইন স্ক্রিনটা আমার হলো এখন যে ফ্রেম হয়ে গেছে, মানে যে ফ্রেমে যত প্রপার্টিগুলো আছে সব প্রপার্টি এখন আমার কাছে চলে আসছে। আচ্ছা এখন ধরো জেনারেলি আমরা কি করি যে একটা যে ফ্রেম যখন তৈরি হয় তখনই সাথে সাথে আমি হচ্ছে তাদের এলিমেন্টগুলো মানে ডিজাইন ফেজটা কাজ কমপ্লিট করে ফেলি। কারণ মানে যখন তৈরি হয় মানে হচ্ছে যখন কনস্ট্রাক্টরটা কল হয়, কারণ যে আমরা আগে দেখছিলাম যে কনস্ট্রাক্টর সাথে মানে যে জিনিসগুলো আসলে কনস্ট্রাক্টরের সময় তৈরি করা দরকার সেটা যদি ওই সময় তৈরি না করি পরবর্তীতে তৈরি করলে তাহলে হচ্ছিল যে ইন্টারমিডিয়েট টাইমটা আছে ওই সময় আমি অন্য কিছু কল করে ফেলতে পারি। মানে আমি আমি জানি যে ফ্রেমের মধ্যে একটা বাটন আছে, বাটনটা অ্যাড করা উচিত, আমি কনস্ট্রাক্টরের মধ্যে যদি এটা না করে আমি যদি অন্য জায়গায় করি তাহলে এই কনস্ট্রাক্টর কল করা এবং অন্য জায়গায় কল করার মাঝখানে যদি কেউ এটাকে কল করে ফেলে এই ডিজাইনটা, মনে করেন কনস্ট্রাক্টরের মধ্যে করলাম না, অন্য একটা জায়গায় যে ডিজাইনটা করলাম অন্য একটা লাইনে, তাহলে কনস্ট্রাক্টরের সময় তো কোনো বাটন তৈরি হয় না, অন্য একটা জায়গায় যে আমি এটাকে কল করছি, তাহলে এই যে মাঝখানে যে কয়েকটা লাইন মাঝখানে তো কেউ অন্য একটা লাইন লিখে ফেলতে পারে, বাটন নিয়ে কিছু কাজ করে ফেলতে পারে, বাটনে একটা ক্লিকের কিছু প্রপার্টি ইউজ করতে পারে অথবা বাটনের কোনো প্রপার্টি চেঞ্জ করতে পারে, বাট আদৌ তো আমি বাটন তৈরি করিনি। সো জেনারেলি যখন তুমি একটা স্ক্রিন তৈরি করবা সাথে সাথে ওই ভিউ এলিমেন্টগুলোকে ইনিশিয়ালাইজ করে নিতে হবে। তো এর জন্য আমরা কনস্ট্রাক্টরে যখন তৈরি হয় ওই সময় এগুলাকে আমরা ডিজাইন ফেজটা কাজ করে ফেলি। আর না হলে তোমাকে মানে নিজে এটা হলো তুমি হার্ড ওয়েতে তুমি সেফ গার্ড দিতে পারছো না, তুমি সফটওয়্যার দিতেছো লুজলি, তুমি সেফ গার্ড দিতেছো যে এখানে মাঝখানে কেউ কল করবে না, সো তুমি সেফ আছো। বাট তোমার যদি একদম এনশিওর করতে হয় তাহলে অবশ্যই তোমার কনস্ট্রাক্টরের ভিতরে করাটা উচিত, এটা হলো মানে গুড প্র্যাকটিস। বাট এটা না করলে যে কোনো প্রবলেম হবে, মানে প্রবলেম হইতে পারে, বাট ওটা তুমি নিজে ম্যানুয়ালি তোমাকে গার্ড দিতে হচ্ছে। তো এই জন্য আমরা এখানে একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করে ফেলি। আপাতত আমি এক্সেপশন এগুলো বাদ দিলাম, আমি নেক্সট এক্সেপশন করবো তখন দেখি আমাদের সমস্যা নেই। সো এখন মেইন স্ক্রিনের ভিতরে আমি হলো আমাদের ডিজাইনের কাজগুলো করবো যে কী কী এলিমেন্ট আমাদের এখানে থাকবে, ঠিক আছে? এখন ধরো আমরা একটা খুব সিম্পল একটা অ্যাপ্লিকেশন তৈরি করি। ধরো আমার এরকম একটা টেক্সট স্ক্রিন থাকবে, আমি এখানে যখন আমি কল করবো চেক, সে এখানে শো করবে হলো যে এই ওয়ার্ড দুটার মধ্যে কোনটা সবচেয়ে ম্যাক্সিমাম, ঠিক আছে? সো এই জিনিসটা শো করবে। এখন দেখো তাহলে কি আমাদের এখানে দুটো টেক্সট ফিল্ড তৈরি করতে হবে এন্ড একটা বাটন, একটা হলো লেবেল শো করার জন্য। সো বাট এই এলিমেন্টগুলো অ্যাড করার আগে আমাকে কি এই স্ক্রিনের প্রপার্টিটা এখনই করতে হবে। এখন দেখো আমি একটা স্ক্রিন কিন্তু তৈরি করে ফেলছি, একটা ফ্রেম তৈরি করে ফেলছি মেইন স্ক্রিনটা। আচ্ছা আপাতত আমি কোনো কিছু অ্যাড না করার আগে আমি এটাকে রান করি, জাস্ট আমি রান করার জন্য। এখন রান করতে গেলে আমাকে অবশ্যই একটা মেইন মেথড লিখতে হবে, কারণ যে কোনো অ্যাপ্লিকেশন হোক, এনি টাইপস অফ অ্যাপ্লিকেশন, গুই অ্যাপ্লিকেশন হোক, যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন হোক, আমাকে অবশ্যই একটা মেইন মেথড লিখতে হবে। আমি এখনো পর্যন্ত কোনো এলিমেন্ট অ্যাড করে জাস্ট একটা ফ্রেম আমি অ্যাকশন করছি, তো দেখি আসলে ফ্রেমের অবস্থাটা কি হয়। সো আমাকে মেইন স্ক্রিন একটা অবজেক্ট আমি তৈরি করি। আচ্ছা এখন দেখো মেইন স্ক্রিনের মধ্যে আমার কিন্তু মেইন স্ক্রিন যে অবজেক্টটা আছে সেটা কিন্তু আসলে একটা জে ফ্রেম টাইপের অবজেক্ট, মানে জে ফ্রেম টাইপের না, মানে মেইন স্ক্রিন টাইপেরই, বা জে ফ্রেমের প্রপার্টিগুলো আমার কাছে আছে। সো আমি কিন্তু এখন জে ফ্রেমের যে প্রপার্টিগুলো আছে সেগুলো কিন্তু আমি এখন ইউজ করবো। সো জে ফ্রেমের প্রপার্টিগুলো কি, মনে করো সাইজ চেঞ্জ করা, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা, ফন্টের টাইপ চেঞ্জ করা, অথবা সামথিং বাটন, যেমন বাটন হচ্ছে যে 3টা বাটন আছে এই 3টা বাটনের প্রপার্টি চেঞ্জ করা, এই কাজগুলো কিন্তু এখন আমি করতে পারি। সো এটা আসলে কয়েক জায়গায় করা যায়। আমি হচ্ছে এই যে কনস্ট্রাক্টরের ভিতরে এখানেও আমি কনস্ট্রাক্টর যে আছে কনস্ট্রাক্টরের ভিতরে এখানেও করতে পারতাম, অথবা এই অবজেক্টটা ডট দিয়ে আমি করতে পারি, ঠিক আছে? কারণ এই মেইন স্ক্রিন ক্লাসের ভিতরে এখন কি জে ফ্রেমের মেথডগুলো চলে আসছে, তো আমি জে ফ্রেমের মেথডগুলোকে ইজিলি করতে পারবো। ফর এক্সাম্পল জে ফ্রেমের মধ্যে একটা আছে মেথড আছে যেটার নাম হচ্ছিল সেট সাইজ। দেখো মেইন স্ক্রিনের মধ্যে কিন্তু সেট সাইজ নামে কিছু নাই, দ্যাট মিনস জে ফ্রেম থেকে এটা আসতেছে। তো এখান থেকে এখন আমি কি ওই মেথডগুলো কল করতে পারবো, কারণ এটা আসলে আমার হিডেনলি আমার মাঝকে অ্যাড হয়ে গেছে ইনহেরিটেন্সের মাধ্যমে। সো এটা এখান থেকে কল করতে পারো, অথবা এখানে আমি মেইন স্ক্রিন এই জায়গাতেও কল করতে পারবো। সো সেট সাইজ এই জিনিসগুলো আসলে ভিতরে যখন কনস্ট্রাক্টর হচ্ছে তখনই কল করলে বেটার,
কারণ যে অ্যাগেন আমি তো এখানে কল করলাম, এখানে আমি যদি সেট সাইজ করি, তার মাঝখানে যদি কেউ যদি একটা লাইন লিখে ফেলে, তাহলে কিন্তু আমি সেফগার্ড দিতে পারতেছি না যে তার সাইজটা আগে সেট হবে দেন তারপর শো হবে। এরকম হয়ে যেতে পারে আগে শো হইতেছে তারপর সাইজটা আমি চেঞ্জ করতেছি, ঠিক আছে? সো এর জন্য সেট সাইজ এগুলো এখানেই চেঞ্জ করে আসলেই বেটার। সো সেট সাইজ দিলাম, সো এটা ধরো 400x400 দিলাম। দেন হচ্ছে হলো মেইন স্ক্রিন, এখানে আমি হয়তো কিছু জিনিস অ্যাড করতে পারি, ধরো মেইন স্ক্রিন সেট ডিফল্ট, এটা আগেও করতে পারবে, কোনো সমস্যা নেই, আগেও করে আসতে পারবে, ঠিক আছে? আমি জাস্ট দেখাচ্ছি যে কনস্ট্রাক্টরের ভিতরে করা যায়, বাট বাইরে এসেও এই কাজগুলো করতে পারবো। সো সেট ডিফল্ট ক্লোজ অপারেশন হচ্ছে হলো যে আমি যখন ক্লোজ করবো, ক্লোজ করলে মিনিমাইজ হয়ে থাকবে না। দেখবা তুমি এটা যদি না দাও তাহলে, এটা না দিয়ে দেখো, বাসায় যে না দিয়ে দেখো, ক্লোজ করলে দেখবা এখানে হচ্ছে হলো প্রোগ্রামটা ইন হবে না। প্রোগ্রাম যে ইন হলে দেখে না প্রসেস ইন ফিনিশ, ওই জিনিসটা দেখে না তুমি যদি এটা না দাও। বাট এটা দিলে হবে কি, যে তুমি যখন ক্লোজ করতেছো, অ্যাপ্লিকেশনটা ক্লোজ হওয়ার সাথে সাথে তোমার অ্যাপ্লিকেশনটা ফিনিশ হয়ে যাবে। ক্লোজ এক কথা, ফিনিশ হওয়ার আরেক কথা। কিন্তু স্কাইপির মানে এটা একটা খুব ডিসগাস্টেড একটা উদাহরণ, যেটা হচ্ছে হলো স্কাইপির ক্লোজ বাটন প্রেস করলে সেটা হচ্ছে হলো টেরেতে থাকে, মানে টাস্ক টেরেতে থাকে, এটা ক্লোজ হয় না, ঠিক আছে? ওটা হলো মিনিমাইজ করে রাখে। সো এই কাজটা হচ্ছে এখানে হয়, তুমি যদি এই সেট ডিফল্ট ক্লোজ অপারেশন না দাও, সে কী করবে, স্টেট টেরেতে থাকে দেবে, এটা ক্লোজ হবে বাট হচ্ছে হলো প্রসেসটা ফিনিশ হবে না। সো এখানে হচ্ছে একটা কনস্ট্যান্ট দিতে হয়, যে ফ্রেমের মধ্যে কিছু কনস্ট্যান্ট আছে, এক্সিট অন ক্লোজ। সো এটা আসলে একটা ইন্টিজারের মতন তারা এই প্রপার্টিটা সেট করে রাখছে, কি হবে, সো আমাদের ডিফল্টটা ইউজ হবে। এখন এরপর আমাকে দিতে হবে হচ্ছে মেইন স্ক্রিন ডট সেট ভিজিবল, মানে এটাকে ভিজিবল করতে হবে। সো এটাও যে তোমাদের যখন প্রজেক্টের ক্ষেত্রে যাবা, যখন এরকম মাল্টিপল যদি পেজ থাকে, আমরা সময় পেজ বলি, মানে মাল্টিপল পেজ মানে হলো মাল্টিপল ফ্রেম। তো মাল্টিপল এরকম ফ্রেম থাকলে, তো ফার্স্টে এরকম মাল্টিপল পেজ মানে হচ্ছে মাল্টিপল ফ্রেম তৈরি করবা। যখন একটা বাটনে প্রেস করলে আরেকটা পেজ ওপেন হতে হবে, তখন কি করতে হবে, যে পেজে আমি ছিলাম আর যে ফ্রেমে আমি ছিলাম সেটাকে আগে সেট ভিজিবল ফলস করে দিতে হবে, অ্যান্ড নতুন যেটা আছে সেটা আবার সেট ভিজিবল ট্রু করতে হবে। সো এরকম অল্টারনেট ওয়েতে করতে হবে, একটাকে ফলস করে আর একটাকে ওপেন করতে হবে ট্রু করে। সো এখানে হচ্ছে এই জন্য এই প্রপার্টিটা দেওয়া হয়েছে যে তুমি চাইলে একটা ফ্রেমকে ভিজিবল অথবা মানে সেট ভিজিবল ট্রু অথবা ফলস করতে পারো, মানে অফ করে দিতে পারো, অন করে দিতে পারো। সো এখন আমি যদি এটাকে রান করি, তাহলে দেখবা যে এখানে একদম সিম্পল একটা হচ্ছে উইন্ডো শো হয়েছে, যার মধ্যে কিছু নাই। ঠিক আছে? সো জাস্ট এখানে একটা ফ্রেম শো হয়েছে, এখানের মধ্যে কিন্তু ভিতরে আর কিছু নেই। তো এখন দেখো, এই যে আমি যদি এখন ক্লোজ করি, দেখো যে প্রসেস ফিনিশ এরকম দেখাচ্ছে, বাট এটা না দিয়ে দেখো, দেখো যে এই জিনিসটা দেখাবে, মানে সে শেষ হয়ে গেছে, মানে ফ্রেম ক্লোজ হয়েছে বাট প্রোগ্রামটা শেষ হয়নি। ফ্রেম ক্লোজ আর প্রোগ্রাম শেষ হয় এক কথা না কিন্তু, কারণ একটা প্রোগ্রামের মধ্যে অনেকগুলো এরকম ফ্রেম থাকতে পারে। ওকে, সো এবার আমরা আসলে অ্যাড এর মধ্যে, মানে আমরা কিভাবে এই এলিমেন্টগুলো অ্যাড করতে পারবো, এটা কিভাবে আমি ডিজাইন করবো, ঠিক আছে? সো এটা জাস্ট হচ্ছে আমি এখন ইউজ করতে পারি, আগে ফার্স্টে আমাকে এলিমেন্টগুলো তৈরি করে নিতে হবে। তাহলে এখানে দেখো, আমি এখানে রিডান্ডেন্ট দরকার নাই, বাট আমি একটা কাজ করতে পারি কি, এই যে সবগুলো জিনিস যা আছে এটা আমি একটা প্যানেলের মধ্যে নিতে পারি না, এটা জাস্ট একটা প্যানেল, ঠিক আছে? সবগুলো আবার এখানে অনেকগুলো করা যায়, এটা নিয়ে একটা প্যানেল, এটা নিয়ে একটা প্যানেল করলাম, এই দুইটা নিয়ে একটা প্যানেল, তারপরে কি এটা ধরো আমি প্যানেল নাম দিলাম P1, এটার নাম দিলাম P2, এই দুইটা মিলে আবার একটা প্যানেল P3, ঠিক আছে? সো এই ধরনের আমি প্যানেল এখানে অ্যাড করে দিতে পারি। ধরো আমি আপাতত একটা প্যানেল নিয়ে কাজ করি সিম্পলি। সো তাহলে ফার্স্টে তোমাকে একটা যে প্যানেল ইউজ করতে হবে, যে প্যানেল ইকুয়াল টু নিউ যে প্যানেল। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেওয়া যায়, সেট টাইটেল নামে মনে জিনিস আছে, সেট টাইটেল, মানে যে উপরে কি জিনিস টাইটেল হিসেবে শো হবে ফ্রেম। সো আমি একটা প্যানেল তৈরি করলাম, এখন প্যানেলের মধ্যে কি ওই এলিমেন্টগুলো অ্যাড করবো। ধরো আমি এলিমেন্টগুলো আগে তৈরি করি, যে বাটন, আচ্ছা যে বাটন না, যে টেক্সট ফিল্ড একটা লাগবে আগে, যে টেক্সট ফিল্ড 1 নিউ যে টেক্সট ফিল্ড। আচ্ছা, এখানে তুমি চাইলে সেট সাইজ করে দিতে পারো, সাইজ সেট করে দিতে পারো, ঠিক আছে?
মনে করেন আমি এখানে যদি 20 দেই, এটা হলো কলাম সেট হয়, মানে কতগুলা এরকম কলাম আছে এখানে, মানে কতগুলা কলাম হচ্ছিল শো করবে, মানে সাইজটা কতটুকু উইথের সাইজ হবে। আচ্ছা, আরেকটা কিভাবে করা যায়, যে টেক্সট ফিল আমি তৈরি করলাম, টেক্সট ফিল টু ইকুয়াল টু নিউ যে টেক্সট ফিল, এখানে আমি কিছু দিলাম না, পরবর্তীতে যে আমি চাইলে এখানে যে চেঞ্জ করতে পারি, সেট কলামস ইকুয়াল টু 20, দুইটাই ধরো সেম সেম। সো এটা হচ্ছে ডিপেন্ড করে তোমার উপর, তুমি মানে না 20টা সাইজটা ডিফারেন্ট, মানে চাইলে তুমি কনস্ট্রাকশনের সময় তুমি এগুলা সেট করে দিতে পারো, অথবা পরবর্তীতে ওই অবজেক্টটা দিয়ে সেট করতে পারো। আমি যখন একটা এলিমেন্ট অবজেক্ট তৈরি করতেছি, আমার ওই এলিমেন্ট নিয়ে যত ধরনের ইন্টারাকশন আছে, ওই এলিমেন্ট নিয়ে যা যা করার দরকার, অথবা ওই এলিমেন্টের যদি কোনো প্রপার্টি চেঞ্জ করতে হয়, ওই এলিমেন্ট নিয়ে আমার যদি কোনো একটা অ্যাকশন করতে হয়, সব কাজ হচ্ছে ওই একটা সিম্পল অবজেক্ট দিয়ে আমার করতে হবে, ওই টেক্সট ফিল অথবা বাটন অথবা সামথিং যে এলিমেন্টের অবজেক্ট আছে। সো এখন ধরা একটা বাটন আমি তৈরি করি, যে বাটন ইকুয়াল টু নিউ যে বাটন, এখানে আমি টেক্সটটা দিয়ে দিই, ধরো এটা নাম দিলাম হলো চেক, অথবা এটা একটু কম্পেয়ার দিই, দুইটার মধ্যে যেহেতু কম্পেয়ার করতেছি। আর একটা হচ্ছে যে লেভেল আছে মনে হয়, প্রবাবলি যে লেভেল, ওকে। তাহলে দেখো আমার একটা প্যানেল আমি তৈরি করে ফেলছি, এলিমেন্টগুলা আমি অ্যাড করছি। হ্যাঁ, যে লেভেলটা হচ্ছে দেখছি যে এখানে রেজাল্টটা শো করে কে কোনটা বড়। আচ্ছা, সো তাহলে আমাকে এলিমেন্টগুলো এখানে আমার তৈরি হয়ে গেছে, প্যানেলটা আমি তৈরি করছি, অ্যান্ড হচ্ছে হলো প্যানেলের মধ্যে আমি মানে যে এলিমেন্টগুলো অ্যাড করবো সেই এলিমেন্টগুলো আমি তৈরি করে ফেলছি। এখন আমার কাজ হচ্ছে হলো এই প্যানেলের মধ্যে এলিমেন্টগুলোকে অ্যাড করা। বাট এই প্যানেলের মধ্যে যদি এলিমেন্টগুলো অ্যাড করতে যাই, এখানে একটা জিনিস আছে হচ্ছে হলো লেআউট নামে একটা জিনিস আছে। লেআউট জিনিসটা কি? ফর এক্সাম্পল আমরা হচ্ছে হলো ওই এলিমেন্টগুলোকে কীভাবে অর্গানাইজ করবো। যেমন তোমরা যখন এখানে মনে করো বসছো, একটা পার্টিকুলার, এখানে এখন অর্ডারে বসো নাই, এক্সামের সময় একটা পার্টিকুলার অর্ডারে বসা, অথবা ফর এক্সাম্পল তোমাদের যে ল্যাবের যে পিসিগুলো আছে, পিসিগুলো কিন্তু আইদার কলাম ওয়াইজ অথবা রো ওয়াইজ এগুলা সাজানো আছে, ঠিক আছে। সো এই যে একটা পার্টিকুলার অর্ডারে যে আমরা সাজাইলাম, এটা হচ্ছে হলো লেআউটের কাজ, যে একটা কন্টেইনারের মধ্যে যে সাব এলিমেন্টগুলো থাকবে, সেই সাব এলিমেন্টগুলোকে কীভাবে আমি অর্গানাইজ করবো, এটাই হচ্ছে হলো লেআউটের মেন কাজটা। বুঝা গেছে লেআউটটার কাজ কি? সো তাহলে যে কোনো কন্টেইনারের মধ্যে তুমি যখন কিছু অ্যাড করতে যাবে, তখন তোমাকে অবশ্যই এখানে কিছু একটা লেআউট ইউজ করতে হবে। সো প্যানেল একটা কন্টেইনার, তো এই প্যানেলের মধ্যে আমি কি এলিমেন্টগুলো অ্যাড করবো। সো এই প্যানেলে এখন আমাকে একটা লেআউট সেট করতে হবে। এখন এই লেআউট অনেক ধরনের লেআউট হয়, যেমন একটা লেআউট আছে ফ্লো লেআউট, যেটা হলো খুবই সিম্পল একটা লেআউট। গ্রিড লেআউট আছে, গ্রিড ব্যাক লেআউট আছে। আচ্ছা, আমরা এখানে জাস্ট আমি ফ্লো লেআউটটা নিয়ে কাজ করব, কারণ তোমাদের এত লেআউটের এত বেশি আমাদের থিওরিতে এত বেশি লাগবে না, তোমাদের ল্যাবে লাগবে। ল্যাবের জন্য তোমরা হচ্ছে হলো টিউটোরিয়ালস পয়েন্টে খুব ভালো কয়েকটা টিউটোরিয়াল আছে ফ্লো লেআউটের উপর, গ্রিড লেআউটের উপর, গ্রিড ব্যাক লেআউটের উপর। সো বর্ডার লেআউট আছে। সো হ্যাঁ, না সবচেয়ে ডিসগাস্টিং একটা লেআউট, এটা জীবনে ইউজ করবো না, কারণ এটা জীবনে কোনো সময় লাগবে না। এই এখন যেগুলো ইউজ করতেছো, সো এটা টাইম নষ্ট শুরু আছে, ঠিক আছে। নাল লেআউটটা নেট বিনসে খালি পাওয়া যায়, আর কোনো জায়গায় পাওয়া যায়, ঠিক আছে। আর নেট বিনস হলো দুনিয়ার সবচেয়ে ডিসগাস্টিং একটা আইডি, সো এটা ইউজ করবো না। এটা হচ্ছে তোমাদের হচ্ছে হলো যেটা, শোনো তোমাদের ওখানে একটা দেখানো হচ্ছে, মানে দেখানো হয় কেন, নেট বিনসে দেখানো হয় যাতে অ্যাভারেজ একদম মানে যারা একদম পারে না, অনেকের তো সবার লেভেল তো সেম না, ঠিক না। আমি কাউকে ডেপ্রেট করে কিছু বলতেছি না, সবার তো আর আমরা একভাবে বুঝি না। সো যারা একদম মানে বুঝতে পারি না, তাদের জন্য হচ্ছে নেট বিনসটা। আমি তো এখানে একটা ভালো জিনিস তোমাদেরকে ইউজ করে দেখাচ্ছি, কেন তোমরা এটা ইউজ না করে তুমি ওটা ইউজ করবা। ওখানে তো কোনো আইডি স্পেসিফিক কোনো জিনিস নেই ল্যাবের মধ্যে, ঠিক আছে। আপ টু ইউ, তুমি ইউজ করতে পারো, বাট আমি তোমাদের সাজেস্ট করলাম ভবিষ্যতে দেখো যে নেট বিনস আসলে কোথাও পাবা না। একটা সিঙ্গেল জায়গা তুমি যদি মনে করো 4 বছর পরে অনার্স কমপ্লিট করে যাওয়ার পরে তারপর যদি আমাকে বলো যে স্যার আমি এরকম একটা কোম্পানিতে জব পাইছি যে হলো নেট বিনস আমার দিয়ে কাজ করে, ঠিক আছে, আমাকে জাস্ট মেল করো, তারপরে আমি তোমাকে কয়েকটা কোশ্চেন করবো, ঠিক আছে। কোনো কোম্পানিতে পাবা না, সোজা কথা। এখনো মনে হয় 0.001% কোম্পানিতে মনে হয় কোনো জায়গায় নেট বিনসে কাজ করানো হয় না, কিন্তু তোমাদের এখানে পড়ানো হয় কিছু কিছু কোর্সে
এক্সপেরিয়েন্স ল্যাবে জাস্ট হচ্ছে হলো মানে তোমাদেরকে ইউজ টু হওয়ার জন্য। এখন আমি ল্যাবের মধ্যে আমি যখন পড়াই তখন বলে নিছি যে তোমরা যে কোনো আইডি ইউজ করতে পারো, বাট কেন তোমরা বেসটা ইউজ করবা না? হ্যাঁ, তোমার যদি টাফ লাগে দেন ওটা ইউজ করতে পারো, বাট তোমরা আই থিঙ্ক মনে হয় ল্যাবের মধ্যে তোমরা নাল লেআউট ইউজ করতে পারবে না, ঠিক আছে? ড্র্যাগ এন্ড ড্রপ নাল লেআউট খালি ড্র্যাগ এন্ড ড্রপ কাজে ইউজ করা হয়, আর কোনো জায়গায় কাজ করতে হবে। আচ্ছা যাই হোক, ওটা আদার্স ইস্যু। তাও যদি তোমাদের ওই ডিসগাস্টিং জিনিস ইউজ করতে মন চায়, মোস্ট ওয়েলকাম, করো। কিন্তু 4 বছর পরে যে আসলে দেখবা যে শুধু শুধু এই যে 6 মাস অথবা 4 মাস যে করছো শুধু টাইম নষ্ট করছো। এখন থেকে যদি একটা আইডি সম্বন্ধে ভালো মতন জানতা, তো ওইটা শোনো, একটা আইডি হচ্ছে হলো কাইন্ড অফ মানে আচ্ছা অন্য বাজে বাজে উদাহরণ চলে আসছে। হ্যাঁ, এখানে ইউজ করা যায়, ইন্টেলিজেন্ট আইডি ইউজ করা যায়, ইন্টেলিজেন্ট আইডি তে ইউজ করা যায়। নাল লেআউট ইন্টেলিজেন্ট আইডি তে কোথায় করছো? কোথায় কোথায়? সেটা তো কোন আইডি দিয়ে? আর আমি তো বারবার একটা জিনিসই বলতেছি, তুমি ইন্টেলিজেন্ট আইডি তে করছো। ইন্টেলিজেন্ট আইডি এটা নাম হচ্ছে ইন্টেলিজেন্ট আইডি, এটা এক্লিপস না। শোনো, যেটা ইউজ করছো সেটা না হলো এক্লিপস, ঠিক আছে? আর এটা হচ্ছে ইন্টেলিজেন্ট আইডি। এটা এমএস গুণরে বলতেছি, ওই আগের গুলার মধ্যে ইউজ করা যায়, ঠিক আছে? ওগুলা একটু মানে এই ধরনের জিনিসগুলো সাপোর্ট করে, বাট এখানে এগুলা ইউজ করে মেন কথা হচ্ছে নাল ইউজ করবো না, আমার সাজেশন এটা। এখন তাও যদি ইউজ করতে মন চায় মোস্ট ওয়েলকাম, করো, আমার কোনো সমস্যা নেই, কারণ আমি তোমার লেভেল নেই ফার্স্ট অফ অল। আমার লেভেল নাল ইউজ করলে খবর আছে, ঠিক আছে? ওকে, সো দ্যাট মিনস এখন আমাকে একটা লেআউট ইউজ করতে হবে। সো আমরা এখানে খুব সিম্পল লেআউট ইউজ করবো, যেটার নাম হলো ফ্লো লেআউট। এটা তুমি অন্য অন্য ল্যাঙ্গুয়েজে গেলেও পাবা, এর নামটা একটু ডিফারেন্ট। এখানে ফ্লো লেআউট বলা হয়, অ্যান্ড্রয়েডে গেলে দেখবা যে লিনিয়ার লেআউট বলা হয়, দুইটা অলমোস্ট সেম। ফ্লো লেআউটের কনসেপ্ট একটাই, যে হচ্ছিল তোমাকে পার্টিকুলার একটা ওয়েতে তোমাকে অ্যাড করতে হবে, ঠিক আছে? মানে আইদার তুমি হচ্ছে হলো অ্যাড করতে থাকবা, এখানে একটু ডিফারেন্স আছে অ্যান্ড্রয়েডের সাথে, ওটা আমি না বলি এখানে। মেন কথা হচ্ছে এখানে তোমার যদি তুমি একটা ইমেল করে অ্যাড করতেছো, এই রো বাই রো সে অ্যাড হয়ে থাকবে। তুমি অ্যাড করতেছো, মনে করে যেমন এখানে একটা টেক্সট ফিল অ্যাড করলাম, আসলো, এরপরে যদি জায়গা থাকে সেকেন্ডে যখন অ্যাড করবা অ্যাড হয়ে যাবে। এরপরে যখন আমরা অ্যাড করবা সেখানে শুধুমাত্র অ্যাড নামে একটা মেথড আছে, যে অ্যাডই করতে পারবা, কিন্তু কোন অর্ডার অথবা কোন জায়গায় অ্যাড করবা সেটা তুমি বলতে পারবা। অর্ডারটা বলে দিতে পারবা, যে অর্ডার অ্যাড করবা সেই অর্ডারে সে অ্যাড হতে থাকবে, বাট কোথায় তুমি অ্যাড করতেছো সেটা বলতে পারবা না। কোথায় অ্যাড করতেছো সেটাও যদি বলতে চাও তাহলে তোমাকে আইদার গ্রিড ইউজ করতে হবে, অথবা গ্রিড ব্যাগ, অথবা হচ্ছে হলো তোমাকে কি বলে বর্ডার লেআউট ইউজ করতে হবে। গ্রিডের মধ্যেও তুমি স্পেসিফাই করে দিতে পারো, এক্স ওয়াই স্পেসিফাই করে দেওয়া যাবে, ঠিক আছে? সো নাল ইউজ না করে গ্রিড ইউজ করো গ্রিডের মধ্যে। কিন্তু গ্রিডের মধ্যে আবার একটু ডিফারেন্স আছে, গ্রিড আর গ্রিড ব্যাগের মধ্যে একটু ডিফারেন্স আছে। গ্রিডের মধ্যে হলো সবগুলা গ্রিড, মানে এই যে তোমাদের এখানে দেখো ফ্লোরের মধ্যে গ্রিড আছে, তো গ্রিডের মধ্যে প্রত্যেকটা গ্রিড হচ্ছে একটা সাইজ সেম। গ্রিড ব্যাগের মধ্যে সাইজটা আমি চেঞ্জ করতে পারি, তো এর একটু দেখে নিও, আর আমরা এখানে এত ডিটেলস দেখবো। তো এখানেও আমি গ্রিড ব্যাগ বর্ডার এই লেআউটগুলো নিয়ে আমি ইউজ করে করতে পারবো, আর আমরা জাস্ট ফ্লো লেআউট ইউজ করে, ফ্লো লেআউট কি করে জাস্ট একটার পরে একটা সে অ্যাড করে নিয়ে যাবে। তো এটা অ্যাড করবে, এরপরে যদি জায়গা থাকে তারপরে অ্যাড করবে, তারপরে যদি জায়গা থাকে তারপরে অ্যাড করবে, ঠিক আছে? আচ্ছা, ফ্লো লেআউটের মধ্যে প্রবলেমটা হচ্ছিল ওই যে জায়গা থাকলে অ্যাড করতে হবে। তো তাহলে তোমাকে এইভাবেই মানে সাইজটা সেট করতে হবে যাতে এখানে দুইটা অ্যাড করার পর আর কোনো জায়গা না থাকে, এন্ড বাটনটা পরে চলে আসে। এন্ড এই লেভেলের সাইজটা আবার এত বড় রাখতে হবে যাতে বাটনের পরে এটা আবার অ্যাড না হয়। সো আমার এই প্রপার্টিগুলো চেঞ্জ করতে হবে, এগুলো আমি পরবর্তীতে চেঞ্জ করব না, আপাতত আমরা জাস্ট অ্যাড করি। তাহলে এখন প্যানেলের মধ্যে আমাকে একটা লেআউট সেট করতে হবে। সো প্যানেলের মধ্যে হচ্ছে হলো একটা মেথড আছে সেট লেআউট। শোনো, কোনো সময় যদি এখানে কাজ করতে প্রবলেম হয়, জাস্ট অনলাইনে সার্চ দাও হাউ টু সেট এ লেআউট ইন এ পার্টিকুলার JFrame, or how to add a text field in particular JFrame, or how to change color, background color in JPanel. Already এগুলো সলভ করা আছে, জাস্ট সার্চ দাও স্টক অফ কোনটা উপরে থেকে নিচে পর্যন্ত তুমি এখানেও যদি ইউজ করতে পারো। তুমি একটা প্যানেল ইউজ করলা, ওই যে উইডথটা বড় করে দাও, উইডথটা মানে প্যানেলের যে প্যানেলগুলো প্রয়োগ করা সেগুলো উইড ফ্রেমের সাইজ সমান করে দাও। ফ্রেম সাইজ কত 400 না, প্যানেলের উইডথটাও 400 করে দাও। তাহলে আমি যদি অ্যাড করি তাহলে 500 জায়গা থাকবে না, একটা অ্যাড করার পরে এটা অটোমেটিক নিচে চলে আসবে। তো এখানে এই যে এটাই সমস্যা,
এটা হচ্ছে ইনিমেটের সাইজগুলো এইভাবেই সেট করতে হয় যাতে তোমার অর্ডারটা সেম আসে, ঠিক আছে? আচ্ছা, এখানে আমি হচ্ছে নিউ ফ্লো লেআউট দিলাম। এখন আমি প্যানেলের মধ্যে একটা একটা অ্যাড করতে দিই। সো প্যানেলের মধ্যে আমার ফার্স্টে অ্যাড করতে হবে হচ্ছে টেক্সট ফিল্ড 1টা। সো প্যানেল ডট অ্যাড নামে একটা মেথড আছে, এটার মধ্যে আমি দিব হচ্ছে টেক্সট ফিল্ড 1, এরপর হচ্ছে টেক্সট ফিল্ড 2, এরপর হচ্ছে বাটন। হ্যাঁ, না আমি ওইভাবে করে নাই, বললাম না যে একটা প্যানেল দিয়ে করে ফেলবো, মানে চাইলে তুমি 3টা প্যানেল দিয়ে করতে পারো। টেক্সট ফিল্ড অ্যান্ড লেবেল। ওকে, সো এখন হচ্ছে আমরা তাহলে এখন কি প্যানেলের মধ্যে এই জিনিসগুলো অ্যাড হয়ে গেল। বাট একটা জিনিস দেখো, প্যানেলটা কি একটা এখন এলিমেন্ট না, যেটার মধ্যে আমার কতগুলো সাব এলিমেন্ট আছে, বাট প্যানেলটা কিন্তু হোল একটা এলিমেন্ট, যেটার মধ্যে আমার কতগুলো সাব এলিমেন্ট অ্যাড করছি। দেখো ফ্রেম একটা আছে যেটা হলো মেইন স্ক্রিন, ফ্রেমটা প্যানেল একটা জিনিস অ্যাড করছি, বাট প্যানেলটা কি ফ্রেমের মধ্যে অ্যাড করা আছে? যেটা কিন্তু অ্যাড করা নেই। সো ফ্রেমের মধ্যে এখন প্যানেল অ্যাড করতে গেলে তোমাকে ফ্রেমের একটা মেথড কল করতে হবে, যেটার নাম হচ্ছিল সেট কন্টেন্ট প্যান। মানে ফ্রেমের কন্টেন্টটা সেট করো, সেট কন্টেন্ট প্যান। এটার মধ্যে হলো ফ্রেমের কন্টেন্টটা সেট করতে হবে। ফ্রেমের কন্টেন্টটা পাবো হয় প্যানেলের মধ্যে, কারণ প্যানেলটাই তো এখন পুরা সবগুলা কন্টেন্টগুলোকে হোল্ড করতেছে। সো এটা হচ্ছে যে প্যানেল। সো দেখো এটা কিন্তু ওই যে প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ মধ্যে ফ্রেম টপ প্যারেন্ট, তার মধ্যে আসলে প্যানেল, তার ভিতরে হচ্ছে আবার হলো ছোট ছোট এলিমেন্টগুলো অ্যাড করবো, ঠিক আছে? আচ্ছা, সো এখন আমি যদি রান করি দেখো অবস্থা কি হয়, মানে পারফেক্টলি হওয়ার সম্ভাবনা নাই, কারণ আমি সেট সাইজগুলো ঠিক মতো দিই না, ঠিক আছে? সো দ্যাট মিনস আমার যে এটা শো করছে, শো করার পরে এখানে এনাফ জায়গা নেই, এর জন্য এটা নিচে চলে আসছে। সো এখন তোমাকে এগুলো চেঞ্জ করতে হবে। সো আমি ধরো এটার এখানে উইথ দেওয়া যায় কিনা আমি শিওর না, যাওয়ার কথা না, কলাম সি দিতে হবে, সেট কলাম তো, তাহলে আমরা এটা দিয়ে দেই, আই থিঙ্ক 15 দিলে এনাফ। and result label set with set করা যাবে না, ঠিক আছে? সো এটা হচ্ছে আমার জাস্ট হলো এখন দেখে এই করতে হবে, কিন্তু এখানে একটা প্রবলেম আছে, এখানে যে লেভেলটা কিন্তু আসলে এখানে রয়ে গেছে, এটা কিন্তু নিচে আসে না। এর জন্য ফ্লো লেআউটের মানে প্রবলেমটা হচ্ছে ফ্লো লেআউট সবসময় ফ্লেক্সিবল না মানে ডিজাইন করার সময়, কিন্তু তোমাদের এই থিওরির জন্য লেআউট আসলে এত ম্যাটার না। মোটামুটি তোমরা যদি ডিজাইনটা ঠিক মতো করতে পারো তাহলে ফুল মার্ক পাবা পরীক্ষার জন্য, ঠিক আছে? সো এখানে লেআউট এত বেশি প্রবলেম না। সো তোমার যদি এখানে এখন কিন্তু আমরা এখানে গ্রিড লেআউট ইউজ করতে হবে, আমাদের গ্রিড ব্যাক লেআউট ইউজ করতে হবে, অথবা এটাকে একটা প্যানেল হিসেবে ইউজ করতাম, এটাকে একটা প্যানেল, লেভেলটাকে একটা প্যানেল, এখন প্যানেলগুলো উইথ বাড়াই দিতাম আমি, তাহলে ওখানে শুধুমাত্র একটা করে প্যানেল থাকতো। কথাটা বুঝতে পারছো? বাসায় যা ট্রাই করে দেখো, এটা একটা প্যানেল ইউজ করবো, একটা প্যানেল হবে এইভাবে যেভাবে ড্র করছি, এটা প্যানেল হবে P1 নাম দিবা, এটার নাম দিবা P2, তাহলে P1 এর উইথ দিবা হচ্ছে 400 ফ্রেমের সমান, P2 এর উইথ দিবা এখানে 3টা প্যানেল ইউজ, 4টা প্যানেল ইউজ করবো। এই চেকটাকে একটা প্যানেলের মধ্যে রাখবো, আমি পুরোটাকে আলাদা করে হ্যাঁ সবগুলো 400। এটা বাসায় ট্রাই করে দেখবা, ঠিক আছে? পরীক্ষার মধ্যে চলে আসতে পারে যে প্যানেল ঠিক মতন ইউজ করতে হবে। তো এইটা হচ্ছে একটা প্যানেল, যেটা উইথ কত হবে, সেট উইথ কত দিব 400। এখানে একটা প্যানেল তৈরি করব, যেটা হচ্ছে আমাদের একটা জিনিস থাকবে বাটন, যার নাম হবে হচ্ছে কম্পেয়ার, এটা দিলাম P2, এটার উইথ কত হবে 400, ঠিক আছে? এখানে একটা থাকবে, একটা হচ্ছে লেভেল জাস্ট প্রিন্ট করার জন্য, ঠিক আছে? ওই যে রেজাল্টটা। সো এটা আরেকটা প্যানেল হবে P3, যেটা উইথ কত হবে 400। এবং প্রত্যেকটারই লেআউট মানে P1 এর লেআউট কত হবে, কি হবে ফ্লো লেআউট,
এটা ফ্লো, এটা ফ্লো। তাহলে তিনটা প্যানেল তৈরি করবো, সেট লেআউট হবে হচ্ছে হলো ফ্লো 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 তিনটারই, এবং এগুলোর মধ্যে অ্যাড করে দেবো। তাহলে এখানে যেমন প্যানেল ডট অ্যাড দিছি, ওখানে কি হবে p1 ডট অ্যাড টেক্সট ফিল্ড 1, p1 ডট অ্যাড টেক্সট ফিল্ড 2, এখানে p2 ডট অ্যাড বাটন, p3 ডট অ্যাড লেভেল, রেজাল্ট লেভেল। এটুকু কি বোঝা গেছে? তিনটা, তারপরে আমি কি করব আবার একটা প্যানেল হবে যার নাম p4, এটা ফ্লো লেভেল হবে, এবং এটার মধ্যে অ্যাড করব কি p1 p2 p3। তাহলে কি করব p4 ডট অ্যাড p1, p4 ডট অ্যাড p2, p4 ডট অ্যাড p3, কারণ এখন p1 p2 p3 একটা করে এলিমেন্ট, সো এবার p4 এর মধ্যে অ্যাড করলাম। স্যার আমরা তো প্যানেলটা তৈরি করে আমি এগুলো করতাম না। একই জিনিস, আগে পরে কোনো সমস্যা নেই। স্যার এই প্যানেলে কি সাজানো যায়, মানে এই প্যানেলে কি সরানো যায় নাল ইউজ করে না এই প্যানেলে আপনি একটা সেট সাইজ হ্যাঁ মানে ফাঁকা একটা এমটি হ্যাঁ সাইজ দিয়ে ইউজ করতে হবে, এই যে মাঝখানে স্পেস দেওয়ার জন্য। সুইং মানে এটার বলে সুইং, আমরা যেটা ইউজ করছি যে ফ্রেম এগুলো, হ্যাঁ কাজ সেম, বাট হচ্ছিল ওয়েটা ডিফারেন্ট। হ্যাঁ কোনটা নিচে দিতে হচ্ছে? ওইটা তো ড্র্যাগ এন্ড ড্রপ করে করতেছো, এখানেও ড্র্যাগ এন্ড ড্রপ করে করা যায়, কিন্তু ড্র্যাগ এন্ড ড্রপ জিনিসটা ভালো না। আমরা এক্সামে না লিখতে পারবো না। থিওরিতে কেন, তুমি তুমি যখন একটু হায়ার লেভেলে যাওয়া তখন তোমার দেখবে যে কোনো জায়গায় তোমার ড্র্যাগ এন্ড ড্রপ ইউজ করতে হবে। ড্র্যাগ এন্ড ড্রপ জাস্ট হচ্ছে হলো যারা মানে হাঁটু ভাঙা সিসি বলে তাদের জন্য, ঠিক আছে? যারা হচ্ছে হলো সিসি ব্যাকগ্রাউন্ডের না, মানে কাইন্ড অফ রিক্সাওয়ালা আছে তাদের, আমি ডেপ্রেট করে বলতেছি না, মানে বাইরে যারা হচ্ছে হলো সিসি পড়তে পারে না, ভয় পায়, তাদের জন্য হচ্ছিল তারা হচ্ছিল এসে যে দেখানোর জন্য সিএসি কত সোজা সামনে। সিএসি অনেক টাফ সাবজেক্ট আসলে, ওগুলো হচ্ছিল মানে কেউ কোনো সময় তুমি মানে মেন কথা হচ্ছিল তুমি সফটওয়্যার হলে যে তুমি ওই ড্র্যাগ এন্ড ড্রপ করে কিছু করতে পারবে না। তুমি যখন দেখবে ড্র্যাগ এন্ড ড্রপ কিছু করতেছো তখনই দেখবে তোমার মোটামুটি চাকরি শেষ, ঠিক আছে? আর করতে পারবো না কিছু, সহজ কথা হবে। আচ্ছা ওকে, তো ডিজাইন পার্টটা বোঝা গেছে? দেখো আমি যে এখানে যেভাবে আমি মানে স্কেচ করে করছি, তোমাদের ল্যাবের ক্ষেত্রেও অথবা পরীক্ষার ক্ষেত্রেও আগে এরকম স্কেচ করতে হবে। তোমাদের পরীক্ষার মধ্যে সুবিধা হলো কি তোমাদের ডায়াগ্রামটা দেওয়া থাকবে, যদি না দেওয়া থাকে তাও কোনো সমস্যা নেই, তোমাদের 3 ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, তখন ওই অনুসারে তোমাকে একটা রাফ একটা স্কেচ তৈরি করতে হবে, দেন তারপর কোডিংয়ে যাবে। তাহলে মাথার মধ্যে আইডিয়াটা থাকবে, মাঝখানে থাকবে, রাফের মধ্যে এরকম ডিজাইন করে নিবা। এগেইন বলতেছি রাফ জীবনও করবো না, ঠিক আছে? পরীক্ষার সময় কোনটা? কোনটা? এটা তোমার নিজের সাইজ সেট করার জন্য, তোমার ডিজাইন করার জন্য তোমার করতে হবে না। আচ্ছা এগেইন তোমাদের যদি পরীক্ষার মধ্যে বলা থাকে যে পারফেক্টলি ডিজাইন করতে হবে, তাহলে মোটামুটি পারফেক্টলি ডিজাইন করতে হবে, ঠিক আছে? মানে এরকম, হ্যাঁ হ্যাঁ, দ্যাট মিনস ওটার মধ্যে মার্ক তো থাকবে অবশ্যই। আর যদি পারফেক্টলি ডিজাইন করতে না হয় তাহলে দ্যাট মিনস ডিজাইনের মধ্যে মার্ক কম থাকবে, বাট ডিজাইনটা অ্যাটলিস্ট কাছাকাছি যাতে থাকে, ঠিক আছে? যেমন ফ্লো লেয়ার অ্যাড করলে ওই সেম ফ্লোতে যাতে হয়, উল্টাপাল্টা যাতে কোনো জায়গায় অ্যাড করে না থাকে। ওকে, সো এটা গেল আমাদের ডিজাইনের পার্ট। সো আমরা হচ্ছিল ডিজাইন পার্টটা মোটামুটি কমপ্লিট করলাম। এখন কাজ হচ্ছিল যে আমাদের ইন্টারঅ্যাক্টিভিটি তৈরি করতে হবে, যে বাটনে ক্লিক করলে বাটনে কোনো একটা কাজ করবে, এই জিনিসটা এখন আমাকে তৈরি করতে হবে। সো এগুলো এখানে খুবই ইজি, এখানে অলরেডি এই মেথডগুলো তোমার তৈরি করে দেওয়া আছে। সো এটা আসলে কি করতে হয়, এখন বাটনের মধ্যে একটা কল ব্যাক মেথড লিখতে হয়। কল ব্যাক মেথড জিনিসটা কি দেখো, নামের সাথে কিন্তু মিল আছে, কল ব্যাক মানে এটা হলো পরবর্তীতে কল হবে কোনো একটা সময়। সো কল ব্যাক মেথডটা আসলে এমন একটা মেথড যেটা হচ্ছে একটা পার্টিকুলার ইভেন্ট হলে হবে, এটা হলো একটা রেজিস্টার করে রাখতে হয়, ইভেন্টটাকে রেজিস্টার করে রাখতে হয় যে বাটনের মধ্যে পার্টিকুলার এই ইভেন্ট হলে, অথবা বাটন না যে কোনো একটা এলিমেন্টের মধ্যে সামথিং একটা ইভেন্ট হইলে এই কাজটা করো। এগুলো হলো কল ব্যাক মেথড। এই কল ব্যাক মেথডগুলোকে আমাকে রেজিস্টার করে রাখতে হয় বাটন অথবা সামথিং কোনো একটা এলিমেন্টের সাথে। তো এখানে হচ্ছে কি আমাকে বাটনে ক্লিক করলে একটা কাজ করবো। শোনো, পরীক্ষার মধ্যে অথবা যে কোনো সময় কাজ করতে গেলে ফার্স্টে সিকোয়েন্সটাই করবা। ফার্স্টে তোমার কাজটা কি ডিজাইন করা, আফটার তো তোমার কাজ কি। এখানে আমাদের কাজটা কি যে দুইটার মধ্যে কোনো টেক্সট দিলে আমি বাটনে ক্লিক করি, এখানে কিছু একটা রেজাল্ট শো করবো। দ্যাট মিনস বাটনে ক্লিকটা আইডেন্টিফাই করতে হবে, এটা আমাদের ফার্স্ট টাইম। বাটনে ক্লিক আইডেন্টিফাই হয়ে গেলে দ্যাট মিনস যখন বাটনে ক্লিক আইডেন্টিফাই হবে তখন আমার কাজ কি করতে হবে, দুইটা থেকে টেক্সটটা নিব, নিয়ে দুইটা লেন্থ কম্পেয়ার করবো, দেন হচ্ছিলাম একটা জিনিস
শো করবো। জিনিসটা কি, যে কোন বাটন কোন টেক্সটটা উইথ সবচেয়ে বেশি, টেক্সটের সাইজ কোনটা বড়। সো তাহলে আমাকে ফার্স্ট কাজটা হচ্ছে বাটনে ক্লিক আইডেন্টিফাই করা। এই যে আমি কয়েকটা জিনিস বললাম, এটা লিখে রাখবা। বাটনে ক্লিক আইডেন্টিফাই করা, দেন ভ্যালুগুলো নেওয়া, কম্পেয়ার করা, রেজাল্ট শো করা, 4টা কাজ। সো আমাদের একটা স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে হবে। সো ফার্স্ট কাজ হচ্ছে আমার বাটনে ক্লিকটা আইডেন্টিফাই করতে হবে। সেটার জন্য আমাদের দেখো বাটনে ক্লিক আইডেন্টিফাই করতে হবে, দ্যাট মিনস বাটনের অবজেক্ট নিয়ে কাজ করতে হবে, আর কোনো অবজেক্ট নিয়ে কাজ করার দরকার নেই। এখানে যে এলিমেন্ট নিয়ে তোমার কাজ করার দরকার শুধুমাত্র সেই এলিমেন্টের অবজেক্ট নিয়ে করতে হবে, আর অন্য কোনো অবজেক্ট নিয়ে কাজ করার দরকার নেই। সো এখন হচ্ছে আমি বাটনে ক্লিক আইডেন্টিফাই করবো, কার কি করব এটা খাই জানতে হবে, হু ইজ দ্য রেসপন্সিবল। সো সেই জিনিসটা নিয়ে আমি কাজ করবো। সো এখন হলো বাটন নিলাম। সো বাটনের মধ্যে অ্যাড অ্যাকশন লিস্টেনার নামে একটা মেথড আছে। এগেইন এখানে সাজেশন দিচ্ছে, কিন্তু পরীক্ষার মধ্যে এই জিনিসটা লিখতে হবে, ঠিক আছে? কিন্তু নামগুলা কিন্তু মানে মনে রাখার মতো নেই। বাটন অ্যাড অ্যাকশন লিসেনার, অ্যাকশনের জন্য। লিসেনার কেন? এটা হচ্ছে ওই যে কল ব্যাক, কেন লিসেন করতে থাকে, যে কোন সময় কোন ইভেন্টটা হলো সে লিসেন করতে থাকে। এটা ব্যাকগ্রাউন্ডে কাইন্ড অফ একটা থ্রেডের মতো না, থ্রেড জিনিসটা কিন্তু নেক্সট আসবো আমরা। মানে ব্যাকগ্রাউন্ডে সামথিং একটা কিছু কাজ করতে থাকে, যেটা হচ্ছে অটোমেটিক চেক করতে থাকে যে কোন সময় এই কাজটা হবে। যদি হয় দেন একটা কাজ করবে। সেই কাজটা কি, নিউ অ্যাবস্ট্রাক্ট অ্যাকশন নামে একটা জিনিস আছে। এটা হচ্ছিল এরকম একটা মেথড, মানে এরকম একটা স্ট্রাকচার তৈরি হবে। ফার্স্ট অফ অল আমাদের কাছে বলো যে এখানে একটা পার্টিকুলার স্পেশাল একটা ক্লাস ইউজ করা হয়েছে। ফার্স্টে অ্যাবস্ট্রাক্ট ক্লাস, অ্যাবস্ট্রাক্ট অ্যাকশনের নাম থেকে বোঝা যায় যে এটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। আর একটা হচ্ছিল অ্যানোনিমাস ক্লাস। লাস্ট ক্লাসে আমরা পড়ছিলাম, মনে আছে? অ্যানোনিমাস ক্লাসে যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসে একটা অবজেক্ট তৈরি করার জন্য সাথে সাথে বডিটা ইমপ্লিমেন্ট করে দেবে। সো এই দেখো এখানে আমাদের ইউজ করতেছে। সো এটা হলো একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস এন্ড একটা অ্যানোনিমাস ক্লাস, মানে অ্যানোনিমাস ক্লাসে একটা অবজেক্ট আমরা তৈরি করলাম। তো এখানে এই যে মেথডটা আছে অ্যাকশন পারফর্ম, এই মেথডটা হচ্ছে কল হবে যখন তোমার এই মানে বাটনটার মধ্যে ক্লিক হবে। তো সে নিজে অটোমেটিক আইডেন্টিফাই করবে, আফটার দ্যাট ইট উইল কল দ্য অ্যাকশন পারফর্ম মেথড। তো এখন আমার এই মেথডটা তো কল হবে, আমি জানি যে ক্লিক হলে। এখন আমার কাজ কি, যে মেথডের ভিতরে যখন ঢুকবে তো ফার্স্ট আমাকে দুইটা থেকে টেক্সটটা নিতে হবে, টেক্সট ফিল 1 টেক্সট ফিল 2 থেকে টেক্সটটাকে নিতে হবে, তারপরে সেটা আমি কম্পেয়ার করব। সো টেক্সটটাও নেওয়া যায়, মানে কারণ ওই যে তুমি প্রত্যেকটা বাটনের জন্য আলাদা আলাদা করে এগুলো করবা না, ইমপ্লিমেন্ট করবা না। তাহলে এক জায়গায় আমি যদি লিখে রাখি তাহলে সমস্যা হবে না? এক জায়গায় সবাই কি এক সেম জিনিসই বাটনে এক সেম ক্লিকের কাজই করবে? আলাদা। সো এই যে আলাদা করছিলাম, যে অ্যানোনিমাস ক্লাসের ক্ষেত্রে কি বলছিলাম, আসলে অ্যাবস্ট্রাক্ট কেন হচ্ছিল সবাই আলাদা আলাদা নিজেদের মতো ইমপ্লিমেন্ট করবে। সো আমার এটা বডি ইমপ্লিমেন্ট করার কোনো দরকার নেই, তো আমি এটা করি না। অ্যানোনিমাস কেন? কারণ এটা শুধুমাত্র এখানে ইউজ হচ্ছে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ইউজ হবে। সো ওই এক অবজেক্ট তৈরি করে এটা সবার জন্য তুমি পাস করার দরকার নাই, মানে দরকার নেই মানে হলো লাভ হবে না, কারণ সবাই তো আলাদা। তুমি ক্লিক হলে তুমি কি কাজ করবে, আমি ক্লিক হলে আরেকটা কাজ করবো, ডিফারেন্ট। ওকে, সো এখন এখানে হচ্ছিল ফার্স্ট আমরা টেক্সট নেই, টেক্সট আসলে স্ট্রিং হিসাবে আসবে। তো S1 নাম দিলাম, এটা ফার্স্টে নেব টেক্সট ফিল 1 থেকে। এখানে একটা মেথড আছে গেট টেক্সট, এখানে একটা সাজেশন আছে গেট টেক্সট। এগেইন পরীক্ষার মধ্যে কিন্তু সাজেশন দিবে না, তো বাসায় একটু যে দয়া করে লিখো, ঠিক আছে? আর না হলে এইগুলা কোশ্চেন খুব ইজি হয়, কিন্তু এই যে মেথড এগুলোর নাম লিখতে পারো না। এখানে কি লেখো, এখানে স্ক্যানার লেখো, ঠিক আছে? মানে স্ক্যানার দিয়ে নাও। তারপর আমরা গেট কি কি জানি লিখো, আল্লাহর নাম, আল্লাহ মাহবুব, মাথার মধ্যে যা আছে তা লিখে দাও। সো এখানে হচ্ছে হলো 2, এখানে 2। নাম কি? ও আচ্ছা, মানে এটা আমি আরেকটা ক্লাসের ভিতরে ইউজ করতেছি। তো সো এটা বেটার হয় এই জিনিসগুলো উপরে ডিক্লেয়ার করে আসা, আর ইনিশিয়ালাইজ করবো আমি ভিতরে, বাট ডিক্লারেশন করবো হচ্ছিল ক্লাসের বাইরে। এটা একটু খেয়াল করে রেখো, মানে এটা হলো তুমি আরেকটা ক্লাসের ভিতরে ডিক্লেয়ার করতেছো। এটা আসলে কি আগে কি লোকাল ভেরিয়েবল হয়ে গেছিল না? সো লোকাল ভেরিয়েবল হলে তোমাকে বাইরে ডিক্লেয়ার করে আসা উচিত। সো বাটনটা দরকার নাই, লেভেলটা আসলে বাইরে ডিক্লেয়ার করতে হবে। মানে অন্য একটা ক্লাসের মধ্যে ডিক্লেয়ার করলে এগুলোকে আমাকে গ্লোবালি ডিক্লেয়ার করে রাখতে হবে, না হলে লোকালি ডিক্লেয়ার করলে সে তো আসলে পাবে না, ঠিক আছে? সো
এই যে এটা জাস্ট আমি কি চেঞ্জ করলাম, এই মানে এলিমেন্টগুলোকে আমি বাইরে ডিক্লেয়ার করে আসলাম, যেহেতু এটা আবার ভিতরে ইউজ হচ্ছে। সো এখন আর ইরোড দিবে না। সো এখন কি জাস্ট S1 S2 টা দিলাম, তাহলে কি দুইটা থেকে আমার টেক্সটটা নিয়ে আসতেছে গেট টেক্সট। এখন আমার চেক করতে হবে যে দুইটার লেন্থ কিরকম। সো S1 ডট গেট সরি সাইজ নাকি ও লেন্থ, এটা যদি বড় হয় S2 থেকে, দেন আমি শো করবো হচ্ছে হলো মানে এই লেভেলের মধ্যে শো করবো হলো S1 টাকে। তাহলে সেট টেক্সট নামে একটা জিনিস আছে, যেহেতু গেট টেক্সট দিয়ে নিচ্ছি, সো সেট টেক্সট নামে সামথিং একটা জিনিস থাকবে। সো সেট টেক্সট, এটার মধ্যে S1 টাকে সেট করে দেবো। আর ধরো ইকুয়ালস অথবা যা কিছু হোক আমি সিম্পলিফাইড করে রাখি, বাকি সব কিছুর জন্য হচ্ছে হলো 2টা সেট হবে। রেজাল্ট ডট সেট টেক্সট S2। তো দেখো যে আমি 4টা কাজ বলছিলাম, একটা হচ্ছে অ্যাকশন হিসেবে সেট করা, টেক্সটটা নেওয়া, কম্পেয়ার করা, সেট করা, ঠিক আছে। তো এই জন্য এরকম ভাবে ডিভাইড করে দেবো। এখন আমি যদি রান করি, এখানে একটু সমস্যা হবে কি লেভেলটা এখানে শো হবে। তো এর সলিউশন বলে দিচ্ছিলাম এইভাবে করতে হবে, ঠিক আছে। তো এখন দেখলে বুঝতে পারবা। সো ধরো এখানে দিলাম হ্যালো, এখানে দিলাম ওয়ার্ড। সো এখন যদি কম্পেয়ার দেই, ওই সেম সাইজ হলে সেকেন্ড আমি নিচ্ছি, যেটা মনে হয় নামানোর জন্য তো বললাম এই সলিউশন, ঠিক আছে। সো ওই যে সেম সাইজ হলে সেকেন্ড আমি নিচ্ছি। সো বুঝা গেছে দুই অপশনটা কি। সো এগেন তাহলে আমি জাস্ট একটু রিক্যাপ করি। সো এখানে হচ্ছিল আমাদের কোনো কিছু শো করতে গেলে আমাকে আইদার কন্টেনার ইউজ করতে হবে অথবা পার্টিকুলার কিছু এলিমেন্ট আছে সামথিং, মানে যেগুলো কন্টেনার না ওই ধরনের এলিমেন্ট। আর কন্টেনারগুলো আবার অনেক সময় এলিমেন্ট হিসেবে কাজ হয় যদি এটাকে আবার আরেকটা কন্টেনারের ভিতরে ইউজ করি, যেমন এখানে আমরা যেরকম দেখলাম। বাসায় এটা ট্রাই করে দেখবো, ল্যাবের জন্য কাজ লাগে, ঠিক আছে। আচ্ছা, সো এখানে আমরা ফার্স্টে হচ্ছিল একটা ফ্রেম তৈরি করতে হবে, ফ্রেম যেটা হচ্ছিল সব কিছু কন্টেন্ট করে, যেটা আসলে অ্যাকচুয়ালি মাদার অথবা প্যানেলস আমি এলিমেন্ট বলতে পারি। দেন সেটার ভিতরে আমি কিছু ছোট ছোট প্যানেল ইউজ করতে হবে। সেখানে একটা প্যানেল দিয়ে আমি দেখাচ্ছি, আমার প্যানেল ইউজ করলে যে কোনো ধরনের প্যানেল ইউজ করো সেখানে অবশ্যই তোমাকে লেআউট সেট করতে হবে, ঠিক আছে। ইভেন ফ্রেমের মধ্যেও লেআউট সেট করা যায়। যদি ফ্রেমের মধ্যে আমি একটা প্যানেল না দিয়ে যদি আরো কোনো এলিমেন্ট, মানে এখানে কিন্তু ফ্রেমের মধ্যে আমি জাস্ট একটা জিনিস অ্যাড করছি, সেটা হলো সেট কন্টেন্টমেন্ট। বাট তুমি যদি আরো জিনিস অ্যাড করতে তাহলে ফুল লেআউট মানে ফ্রেমের মধ্যে তোমার লেআউট সেট করতে হবে। বাট আমি এখানে কি করছি, একটা প্যানেল ইউজ করছি, প্যানেলের মধ্যে লেআউট সেট করছি, কারণ আমি জানি কন্টেন্টের মধ্যে যখন তুমি মাল্টিপল জিনিস অ্যাড করবা তখন তোমার অবশ্যই সেখানে লেআউট ইউজ করতে হবে। তো আমি একটা ফ্লো লেআউট ইউজ করছি, যেখানে ফ্লো লেআউট হলো পার্টিকুলার একটা অর্ডারে সে অ্যাড করতে থাকে যতক্ষণ না সে ফাঁকা স্পেস থাকে। তো যখন ফাঁকা স্পেস শেষ হয়ে যায় তখন সে র্যাপ করে আবার সেকেন্ডে চলে যায়, মানে সেকেন্ড রোতে চলে যায়, আবার অ্যাড করতে থাকে। দেন আমরা এখানে দেখছি যে কীভাবে এলিমেন্টগুলোকে ক্রিয়েট করে অ্যাড করা যায়, এবং এলিমেন্টগুলো প্রপার্টি কীভাবে চেঞ্জ করা যায়, যেমন সাইজ কীভাবে চেঞ্জ করা যায়, টেক্সট কীভাবে চেঞ্জ করা যায়। অ্যান্ড তারপর দেখলাম যে কীভাবে একটা বাটনের লিসেনার কীভাবে অ্যাড করা যায়, যে লিসেনার হচ্ছিল কাইন্ড অফ একটা পার্টিকুলার অ্যাকশনের জন্য হবে, যে অ্যাকশনটা কি ক্লিক অ্যাকশন দিবে। এখানে আরও অনেক অ্যাকশন আছে। ফর এক্সাম্পল তুমি যখন মনে করো টেক্সট টাইপ করতেছো, সো ওখানে আবার আছে অন কি চেঞ্জ অথবা অন কি আপ সামথিং, এরকম একটা লিসেনার আছে, যে লিসেনারটা হচ্ছে হলো যে যদি কোনো সময় কিছু টাইপ করতেছো তখন ওই লিসেনারটা কল হবে। ইভেন মাউসের উপরে লিসেনার আছে, যে মাউস ক্লিক করতেছো, মাউসের পজিশন কি, মাউস ড্র্যাগ করতেছো, মাউস কি লেফট বাটন প্রেস করছো, রাইট বাটন প্রেস করছো, এগুলোও আবার লিসেনার আছে। বাট এত ডিটেলস আমরা এখানে দেখবো না, এগুলো হচ্ছে তোমাদের ল্যাবের জিনিস। আমাদের এখানে যতটুকু আমি দেখালাম এর উপরে থেকেই তোমাদের কোশ্চেন আসবে। আগের বছর কোশ্চেনগুলো দেখো অলমোস্ট এখান থেকেই কোশ্চেন আসে। তো এখান থেকে যখন কোশ্চেনগুলো করা হয় এখান থেকেই তোমরা কোশ্চেনগুলো পারো না। বলছি তখন ওই যে গ্রিড ব্যাগ লেআউট ইউজ করতে হবে, কারণ গ্রিড ব্যাগের মধ্যে যদি আমি ডাইনামিকলি অ্যাড করতে পারি। মানে এটা গ্লোবালি ডিক্লেয়ার করতে হবে, কারণ এটা তুমি আরেকটা ক্লাসের ভিতরে ডিক্লেয়ার করতেছো। তখন মেইন ক্লাসের ভিতরে মেইন মেথড না মেথড শোনো, এখানে এটা লোকালি যে মেথডের ভিতরে ডিক্লেয়ার করো, এটা আসলে লোকালি ইউজ হচ্ছে, কারণ এটাও একটা মেথড, কনসেপ্টও তো একটা মেথড। সেটার ভিতরে তুমি এটা লোকালি ইউজ করতেছো, লোকালি ইউজ করলে এটা তুমি আরেকটা ক্লাসের ভিতরে তুমি ইউজ করতে পারো না। তাও মেইন ক্লাস কোনটা, মেইন কোনো ক্লাস আছে না, ওইটাই তো ক্লাস, ওইটার ভিতরে তুমি না অন্য সোজা কথা হলো অন্য কোনো ক্লাসের ভিতরে তুমি যদি কোনো এলিমেন্ট ইউজ করো এটাকে গ্লোবাল ডিক্লেয়ার করো।
স্যার এই যে জেফ্রেম ক্লাসটা কেমনে দেখতে পাবো? যে ফ্রেম ক্লাস কীভাবে দেখতে যাবো, কন্ট্রোল প্রেস করে যে দেখাইছিলাম না, ওখানে ক্লিক করবো, দেন এখানে যা দেখতে পাবো এখানে কী কী আছে। ঠিক আছে, এই যে এটা আমরা ইউজ করছিলাম এক্সিট অন ক্লোজ, এখানে 3 দেওয়া, 3 মানে দাও মানে 3 দাও না স্যার? এটা হলো একটা প্রিডিফাইন্ড ভ্যালু দিয়ে রাখছিলাম, যে 3 বুঝলে হচ্ছে না। ওকে, এটার উপরে কোনো কোশ্চেন আছে? কি নাই? কোশ্চেনের শেষ নেই। সেটাই তো, করো কোশ্চেন করো। কোনটা? না, এখানে সেট কন্টেন্ট পেন তো একটা, ওখানে একটা এলিমেন্ট যাবে, ওখানে মাল্টিপল এলিমেন্ট অ্যাড করতে হবে, ওখানে একটা জিনিস অ্যাড করতে হবে। স্যার মাল্টিপল প্যানেল অ্যাড করবো কেমনে স্যার? মাল্টিপল প্যান কেন বলে দিতাম না, ফার্স্টে একটা প্যানেল তৈরি করবা, P1 এর ভিতরে অ্যাড করলা, ওই P1টা আবার এই P4 এর ভিতরে অ্যাড করবা। P4 এর অ্যাড কোনটা? ওই যে সেট সাইজ সেট সাইজ, সেট সাইজ সেট কলাম, টেক্সট ফিল্ডে গেলে সেট কলাম, আর ফ্রেম আর প্যানেল ক্ষেত্রে সেট সাইজ, ড্রপ ডাউন, রেডিও বাটন। হ্যাঁ, ওগুলো তোমার ল্যাবে, আমি এখানে যেগুলো করেছি এগুলো থিওরিতে শেষ, থিওরির জন্য কোনটা তোমাদের ল্যাবে দেখানো হয়েছে না, ল্যাবে এখানে না, কাউন্সিলিং আলাদা দেখা করবো, এখানে না। কোনটা এর মধ্যে থেকে আসবে? এটা কলাম কতটা লিখতে পারবো মানে উইথে কতটুকু হবে, ওখানে সেট উইথ দেওয়া যায় না, এখানে কলাম দিতে হবে, কয়টা এখানে কলাম হবে, এটা কলাম দিয়ে হিসাব করে। আর কিছু স্ক্রল মেনু, স্ক্রল লেআউট আছে, হ্যাঁ ওটা হচ্ছে আলাদা করে ইউজ করতে হবে, প্যানেলের মধ্যে স্ক্রল লেআউট ইউজ করতে হবে। আর কিছু না, লেআউট ইউজ করবো যখন হচ্ছে হলো মাল্টিপল এলিমেন্ট কোনো প্যানেলে ইউজ করবো, কোনো কন্টেইনার যখন ইউজ করবো, প্যানেল ইউজ করবো, যখন ফ্রেম ইউজ করবো, তখন সবসময় লেআউট ইউজ করতে হবে, কারণ ওখানের মধ্যে এলিমেন্টগুলো যখন অ্যাড করবো তখন এলিমেন্টগুলো থাকবে কি, এলিমেন্ট বলছি, নট টেক্সট ফিল্ড, যে কোনো হইতে পারে, এলিমেন্ট যা কিছু হইতে পারে। এটা আসলে ডিপেন্ড করে আইডির উপর, অনেক সময় এটা আসলে মানে ফিক্স কোনো মানে অ্যান্সার নেই। এটা অনেক সময় যে অনেক জায়গায় হলো বাই ডিফল্ট ফ্লো লেআউট ইউজ করে নেয়, অনেক জায়গায় হচ্ছে হলো অ্যাবসলিউট লেআউট ইউজ করে নেয়, এটা আসলে মানে ডিপেন্ড করে তোমার কোন আইডি ইউজ করবে। ঠিক আছে, ওকে স্যার। ওকে, সো গুই আপাতত এই পর্যন্তই। সো আমরা একটু নেক্সটে যাই, এটা কোথায় গেল, ফাইল আইও স্যার, আইও মানে ইনপুট আউটপুট না? ওকে, সো এবার আমরা হচ্ছে একটু ফাইল ইনপুট আউটপুটে যাই। আসলে ফাইলের কাজ অলরেডি হচ্ছিল আমরা যে ইনপুট আউটপুট স্ক্যানার দিয়ে করে আসছি, সিমিলারলি একইভাবে এখানে ফাইলের ইনপুট আউটপুটে কাজ করা হয়। ঠিক আছে, মানে কোনো মেজর কোনো ডিফারেন্স নেই। ওখানে হচ্ছিল আমরা সিস্টেম থেকে ইনপুটটা নিতাম, এখানে হচ্ছিল সিস্টেম থেকে ইনপুট না নিয়ে ফাইল থেকে ইনপুট নিতাম। সো এই সেম স্ক্যানার যে ক্লাসটা আছে, স্ক্যানার ক্লাসের মধ্যে যে আমরা সিস্টেম ডট ইন দিয়ে দিতাম, ওখানে যে একটা ফাইলের রেফারেন্স দিয়ে দিই, তাহলে ওই সেম স্ক্যানার থেকে আমরা কাজগুলো করতে পারবো। বাট আমরা এখানে স্ক্যানার ইউজ করি না, বাট স্ক্যানার থেকে একটু ভালো লেভেলের আমাদের কিছু ক্লাস আছে, সেগুলো আমরা এখানে ইউজ করবো। বাট চাইলে তুমি একটু অনলাইনে সার্চ দিয়ে দেখো, হাউ টু গেট ইনপুট ফ্রম এ ফাইল ইউজিং স্ক্যানার, জাস্ট সার্চ দিয়ে দেখো, দেখো যে স্ক্যানার দিয়ে কীভাবে কাজ করা হয় ওটা দেওয়া আছে। তো আমরা স্ক্যানারটা দিয়ে দেখবো না, এখানে হচ্ছিল ফাইলের জন্য স্পেশালাইজড কিছু মেথড আছে, সরি ক্লাস আছে, যে ক্লাসগুলো দিয়ে হচ্ছিল ফাইল থেকে ইনপুট আউটপুট নেওয়া যায়। দেখবো যে অলমোস্ট কাজ সিমিলার, ওখানে একটা স্ক্যানার তৈরি করতাম, স্ক্যানার দিয়ে ইনপুটে দিতাম, জাস্ট স্ক্যানার একটা অবজেক্ট তৈরি করতাম, এইটাই তো, জাস্ট একটা লাইন লিখতাম, জাস্ট অবজেক্টটা তৈরি করে দেন বাকি কাজ হচ্ছিল স্ক্যানার অবজেক্ট দিয়ে ডট নেক্সট লাইন দিয়ে ডট নেক্সট লাইন দিয়ে ইনপুট দিতাম। সিমিলারলি এখানেও একটা ফাইলের একটা অবজেক্ট তৈরি করতে হয়, দেন ওই অবজেক্টটা দিয়ে সেম কাজ করা হয়। সিমিলারলি সেম একটা মেথড আছে, নেক্সট আইএনটি এখানে মেথড আছে, মানে নেক্সট আইএনটির মতো মেথড নাই, মানে ওই লেভেলের একটা মেথড আছে। আচ্ছা,
সো এখানে তাহলে ফার্স্টে আমার কি ইউজ করতে হয়, একটা হচ্ছে হলো ফাইল যদি ইনপুট নিতে যাও, রিডার সামথিং এরকম কিছু আছে, ইনপুট সামথিং এর ধরনের জিনিস আছে, আর রাইট করতে গেলে আউটপুট সামথিং আছে, রাইটার সামথিং জিনিস আছে। আর ওখানে আমাদের কি ছিল যে আমরা হচ্ছে হলো স্ক্যানার দিয়ে ইনপুট নিতাম আর হলো সিস্টেম ডট আউট দিয়ে আউটপুট দিতাম। আর এখানে ফাইলের জন্য ফাইল ইনপুট স্ট্রিম আউটপুট স্ট্রিমের ধরনের জিনিস আছে। সো ফার্স্টে আমরা দেখি ফাইল ইনপুট স্ট্রিম দিয়ে কীভাবে ইনপুট নেওয়া যায়। সো ফাইল ইনপুট স্ট্রিম নামে একটা জিনিস আছে, সো এটার নাম দিলাম এফ ইন ইকুয়াল টু নিউ ফাইল ইনপুট স্ট্রিম। এখানে দিতে হয় হচ্ছিল তোমার ফাইলের নাম, সো এটা দিতে হয় ইনপুট ডট টিএক্সটি, আমাদের টেক্সট ফাইল। আচ্ছা, সো এটা দিয়ে হচ্ছিল ইনপুটটা আমি নিব ফাইল ইনপুট স্ট্রিম। আচ্ছা, এটা প্রপার্টিগুলো কি কি, এটার মধ্যে আমি জাস্ট ফাইলের নাম দিয়ে দিলাম। এটা হলো অ্যাবসোলিউট যে সরি রিলেটিভ আমাদের পাথ ইউজ করবে, রিলেটিভ পাথ মানে হচ্ছে প্রজেক্ট ডিরেক্টরিতে তোমাকে টেক্সট ফাইলটা রাখতে হবে। না, প্রজেক্ট ডিরেক্টরিতে তুমি যদি প্রজেক্ট না তুমি যদি প্রজেক্টে করো, প্রজেক্ট ক্রিয়েট করে যদি করো তাহলে প্রজেক্ট ডিরেক্টরিতে রাখতে হবে। আর তুমি যদি প্রজেক্ট ক্রিয়েট করে না করো, নরমালি জাস্ট একটা জাভা ফাইল তৈরি করে যদি করো, তাহলে যেখানে সোর্স ফাইল থাকবে সেখানেই তোমার ফাইলটা তৈরি করতে হবে। একটু ডিফারেন্স আছে। তুমি যদি প্রজেক্ট ক্রিয়েট করে করো, এখানে যেরকম আমার প্রজেক্ট ক্রিয়েট করে করতে একটা প্রজেক্ট আমার ছিল, প্রজেক্ট ক্রিয়েট করে করতে গেলে প্রজেক্টের যে প্যারেন্ট যেটা আছে, মানে যেখানে হচ্ছে এই যে সোর্স এগুলা আছে, ঠিক আছে, এই প্যারেন্ট ডিরেক্টরি মানে ওপি থিওরি যে আমাদের প্যারেন্ট ডিরেক্টরি আছে, ওই জায়গায় হচ্ছে টেক্সট ফাইলটা রাখতে হবে, সোর্স ফাইলের বাইরে, ঠিক আছে, ওখানে রাখতে হবে। জেনারেলি আমরা দেখে আসতে হতো যেখানে সোর্স ফাইল আছে সেখানেই রাখতে হতো। এটা হলো তুমি যদি প্রজেক্ট ক্রিয়েট করে না করো, যদি প্রজেক্ট ক্রিয়েট করো নাই, দেন ওই সময় হচ্ছিল যেখানে তুমি সোর্স ফাইল রাখছো, জাভা ফাইলটা যেখানে রাখছো সেখানেই তোমার ইনপুট ফাইলটা রাখতে হবে। আরেকটা হয় কি যে তুমি ফুল পার্টটা দেবে, সি কোলন স্ল্যাশ স্ল্যাশ কোলন স্যাম, একদম ফুল পার্টটা দিয়ে আছে, পার্টটা দিয়ে দেবো। সো এটা একটা আমরা আপাতত রিলেটিভটা ইউজ করি। আচ্ছা, ফাইল ইনপুট স্ট্রিম আসলে কি করে, সে আসলে একটা ফাইল থেকে ইনপুটটা নেওয়ার জন্য কাজ হয়, বাট সে বাইট বাইট করে এডিট করে। বাইট কি, একটা মনে করো আমি মানে ফুল যদি আমার মানে ওটা কি বলবো, ফাইলটাকে যদি আমি চিন্তা করি, ফুল ফাইলটাকে কিন্তু আসলে সে বাইনারিতে রাখে, মানে বাইনারিতে 1010 করে কনভার্ট করে দেন হচ্ছিল আমাকে মেমোরিতে সেভ করে রাখে। ওইখানে কি করে, সে হলো একটা করে বাইট বাইট করে রিড করে, মানে 8 বিট বিট করে রিড করে, মানে একবার রিড করলে সে 8 বিট রিড করে নিয়ে আসে, এরপরে রিড করে 8 বিট করে নিয়ে আসে। এখন চিন্তা করো একটা ক্যারেক্টারের সাইজ কত, 1 বাইট 4 বাইট 4 বাইট একটা ক্যারেক্টারের ক্যারেক্টার ডাটা টাইপের সাইজ কত, ও না 2 বাইট। অনেক সময় 1 বাইট হচ্ছিল, 1 বাইট হলো ছোটটা, ইউনিকোডে হচ্ছিল আবার 2 বাইট, ঠিক আছে, ছোটটা মানে হচ্ছিল আস্কি কোড হচ্ছিল 1 বাইট, আর যদি ইউনিকোড বলো তাহলে হলো 2 বাইট। আচ্ছা, ওই তো 1 বাইট 2 বাইট আমি বাদ দিই। তাহলে ইউনিকোডে যদি থাকে তাহলে 2 বাইট যদি হয়, তাহলে একবার আমি রিড করলে কিন্তু একটা ফুল ক্যারেক্টার রিড হবে না, ওই ক্যারেক্টারটা হাফ রিড হবে। কারণ এটা 16 বিট যদি হয়, 16 বিটের মধ্যে আমি জাস্ট 8 বিট রিড করে আসছি, তাহলে 2 বার রিড করে আনতে হবে। সো এটা একটা প্রবলেম, ঠিক আছে। সো বাট এটা লোয়ার লেভেলে কিন্তু সবাই এটাকে ইউজ করে, দেখবো যে এরপর আমরা যে আর মডিফাইড যে মানে আপার লেভেলে যে ক্লাসগুলো ইউজ করবো, এগুলো আসলে আন্ডারলাইনে এই ফাইল ইনপুট স্ট্রিমটাই কাজ করে। তো এটা হলো একদম খুব বেসিক, মানে এটা হলো বাইট করে রিড করবে, বাকিগুলো দেখবো যে এটার থেকে এটাকে ইউজ করেই তারপর বাকি কাজগুলো করবে। আপাতত আমরা ওইটার মধ্যে না যাই। সো আরেকটা আছে ফাইল, এটা হলো ফাইল রিড করার জন্য, সিমিলারলি রাইট করার জন্য আছে হচ্ছিল ফাইল আউটপুট স্ট্রিম। সো এটা আমি নাম দিলাম এফ আউট ইকুয়াল, হ্যাঁ নিচ্ছি, সমস্যা নেই, আউটপুট ডট টিএক্সটি, না এটার জন্য ইরর দেখাচ্ছে। ওকে, টিএক্সটি না ওই জন্য না, বলতেছি। সো এটা হচ্ছে ফাইল ইনপুট আর আউটপুটের জন্য এরকম দুইটা ক্লাস তৈরি করতে হবে। জাস্ট একদম সিমিলারলি আগে যে স্ক্যানার তৈরি করতে হতো, একটা স্ক্যানার একটা ক্লাস মানে আমার হচ্ছে একটা অবজেক্ট ডিক্লেয়ার করে রাখতে হতো, আফটার দ্যাট আমরা ওই স্ক্যানার অবজেক্টটা নিয়ে আমি সব কাজ করতে হতো। সিমিলারলি এখানেও এই একটা লাইন লিখে রাখতে হয়, এরপরে তুমি ওইটার উপর বেস করে তুমি বাকি কাজগুলো করতে পারো। বাকি কাজ হচ্ছে একদম সিমিলারলি স্ক্যানারের মতন, জাস্ট এটাও স্ক্যানারের মতন। কিন্তু এখানে যেমন আমরা হলো লিখতাম কি স্ক্যানার, অবজেক্টের নামটা নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন দিতাম। সিস্টেম ডট ইন কেন, সিস্টেম থেকে নিতাম, কোনো ফাইল থেকে নিতাম না। আর ওই জায়গায় হচ্ছিল আমি একটা ফাইলের নাম দিয়ে দিচ্ছি। ওকে, এখানে ইরর দিচ্ছে হচ্ছে তুমি যদি অল প্লাস এন্টার দাও, দেখবা যে এখানে দুইটা সাজেশন দিচ্ছে, অ্যাড এক্সেপশন টু মেথড সিগনেচার সারাউন্ডেড উইথ ট্যাগ আছে।
এটা হচ্ছে হলো এক্সেপশন একটা দিতে পারে। এক্সেপশন কি? এটা হচ্ছে তোমাদের নেক্সট ক্লাসে আমরা পড়বো। এক্সেপশন নামে একটা জিনিস আছে। এক্সেপশন হচ্ছে হলো এটা কাইন্ড অফ একটা ইরোর, যে ইরোরটা ঘটে রান টাইমে, মানে তুমি রান করতেছো ওই সময় যদি কোনো ইরোর হয় তো ওইটাকে গার্ড দিতে হয়। ইরোরটা কি হইতে পারে? ফর এক্সাম্পল ফাইলটা যদি না খুঁজে পাই, তুমি ফাইলের নাম দিছো খুঁজে পাই না, এখন কিন্তু বোঝা সম্ভব না যে ফাইল আছে কি না, এখন কিন্তু রান করতেছো, এখন তুমি কোড লিখছো, এখন বোঝা সম্ভব না, কিন্তু যখন তুমি রান করলা তখন দেখলে ফাইলটা নাই, সো তখন এক্সেপশন হতে পারে। এটা হচ্ছে মানে রান টাইম ইরোর। এক্সেপশনটা কাইন্ড অফ এটা রান টাইম ইরোর বলা হয়, যে রান টাইমে যদি কোনো আমাদের ইরোর হয়, ঠিক আছে, ওই ক্ষেত্রে ট্রাই কেস অথবা এক্সেপশন দিয়ে এক্সেপশন হ্যান্ডলিং, এটা একটা আলাদা টপিক আছে, এটা আমরা নেক্সট ক্লাসে বলবো। আপাতত ধরে নাও এটা দুইভাবে সলভ করা যায়, একটু দেখে রাখো কিভাবে সলভ করা যায়। একটা হলো ট্রাই কেস দিয়ে, ট্রাইয়ের মধ্যে এই জিনিসটা লিখতে হয়, এন্ড ক্যাচ দিয়ে হচ্ছে এক্সেপশনটা ক্যাচ করে। সো এটা আমরা নেক্সট ক্লাসে দেবো ট্রাই কেস দিয়ে কিভাবে করা যায়। আরেকটা হয়তো সলভ করা যায়, যেটা হচ্ছে হলো ট্রাই কেস না দিয়ে আমি এটাকে সিম্পল, এটা তো দেখা হয়েছে, ট্রাই কেস দিয়ে করা যায়। ট্রাইয়ের মধ্যে হচ্ছে কোডটা লিখবো যাকে আমি ওয়াচ করতেছি, ক্যাচের মধ্যে ওটা জিনিসটা ক্যাচ করবো। এটা ডিটেলস আর নেক্সট ক্লাসে আমরা দেখবো। আপাতত এগুলো আমরা বাদ দিই যে আমাদের কোনো কিছু হ্যান্ডেল করতে হয়, সেটা কিভাবে করা যায়। অল প্লাস এন্টার দিয়ে আমরা জাস্ট মেথড সিগনেচার এটা অ্যাড করি, ফাইল নট ফাউন্ড এক্সেপশন, ওইটাও কিভাবে করতে হয় ওটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। এটা কেন লিখলাম, কিভাবে লিখলাম, আপাতত বাদ দাও, ধরো এটা আমরা লিখে রাখছি, আপাতত ধরে রাখো লিখে রাখছি। নেক্সট ক্লাসে আমরা দেখবো এটা আসলে কেন দিছি, কিভাবে দিছি, অথবা কেন দিব। তাহলে আমাদের ফার্স্ট হলো এরকম দুইটা লাইন লিখতে হয়, যেটা হচ্ছিল জাস্ট আমাদের ফাইলটা ওপেন করার জন্য, ঠিক আছে। সো তাহলে ফার্স্টটা হলো রিড মোড ওপেন করবে, পরেরটা হচ্ছিল রাইট মোড ওপেন করবে। হ্যাঁ দুইটাই। আচ্ছা ধরো এখন হচ্ছিল আমি মানে ফাইলটাকে জাস্ট কপি করব, মানে একটা ফাইল আছে যেটাতে কপি করে আমি ওলা একটা ফাইলে জাস্ট লিখে রাখবো। তাহলে কি ফার্স্ট ফাইল থেকে এক বাইট রিড করে 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 আনতে হবে, আর হচ্ছে আরেকটার মধ্যে রাইট করতে হবে। দ্যাট মিনস তাহলে এখানে একটা হোয়াইল লুপ লিখতে হবে। হোয়াইল লুপ এটা হলো মানে ইনফিনিট একটা হোয়াইল লুপ লিখলাম, যেটা হচ্ছিল কন্টিনিউয়াসলি রিড করে নিয়ে আসবে। তো প্রত্যেকবার একটা করে বাইট রিড করবে, সে কি করে বাইটটা রিড করে ইন্টিজারে কনভার্ট করে রাখবে, ঠিক আছে। সো এটা হলো তুমি ইন্টিজারের মধ্যে রাখতে পারো অথবা বাইট দিয়েও রাখতে পারো, তুমি যদি চাও ডাটা টাইপটা বাইটেও রাখতে পারো। বাইট মনে করো ডেটা নাম দিলাম ইকুয়াল টু হচ্ছে হলো এফ ইন ডট রিড। সো এই যে দেখো এখানে রিডের কয়েকটা অপশন আছে, একটা হলো রিড, এটা হচ্ছে সে একটা মানে বাইট রিড করে ইন্টিজারে কনভার্ট করে রেখে দেয়, এটা চাইলে তুমি বাইটেও রেখে দিতে পারো, ডাটা বাইট রাখতে পারো। আবার এটা হচ্ছে হলো তুমি একটা মানে অ্যারে একসাথে রিড করে নিয়ে আসতে পারো, অ্যারে অফ বাইট, মানে তুমি 10টা যদি বাইট একসাথে রিড করে নিয়ে আসতে পারো, তার জাস্ট ওই অ্যারেটা পাঠিয়ে দাও, সেই অ্যারের সাইজ অনুসারে সে হচ্ছে হলো রিড করে পাঠিয়ে দেবে। মানে সে দেখবে অ্যারের সাইজ কত, সে অটোমেটিক নিজে দেখে আইডেন্টিফাই করে ওই অ্যারেটাকে ফুল করে পাঠিয়ে দেবে। যদি ফুল করতে না পারে, যে ওখানে দেখলে যে আমি অ্যারের সাইজ হলো 100 বাট ওখানে আছে হলো 10 বাইট, 10 বাইট রিড করে বাকিগুলোকে নাম হিসেবে দিয়ে তোমাকে পাঠিয়ে দেবে, ঠিক আছে। আরেকটা আছে হলো বাইটের অ্যারে তুমি পাঠিয়ে দিলাম, সেম অ্যাপ্রোচই অফসেট বলে দিতে হবে। অফসেট মানে হচ্ছে হলো ওই ফাইলের কোন পজিশন থেকে সে রিড করা শুরু হবে। এখন কি করে, ওখানে একটা ফাইলের একটা পয়েন্টার আছে, এটা নিজে হ্যান্ডেল করে তার, মানে কোন পর্যন্ত তুমি রিড করছো, এরপরে কোথায় তুমি রিড করবা, পরের বার তুমি যদি রিড দাও তারপর কোথায় যাবে রিড করবে, ঠিক আছে। তুমি এটাকে নিজে হ্যান্ডেল করে দিতে হবে, যে না আমি যে মনে করো ফার্স্টে এক বাইট রিড করলাম, তারপরে কি সেকেন্ড বাইট থেকে রিড করা শুরু করবে। বা তুমি যদি আবার ফার্স্ট বাইট থেকে রিড করতে যাও তাহলে অফসেটটা বলে দিতে হবে, যদি আমি ফার্স্টে থেকে আবার রিড করবো তাহলে অফসেট হবে 0। এবং লেন্থ বলে দেওয়া যায়, দেখো থার্ড প্রায়োরিটি আছে লেন্থ। লেন্থ মানে হচ্ছে হলো তুমি কতটুকু পর্যন্ত রিড করবা। এইটার মধ্যে কি ছিল, এটার মধ্যে প্রবলেম ছিল হচ্ছিল তুমি এরএসআই যত দিবা ততটুকু পর্যন্তই সে রিড করার চেষ্টা করবে। আর এখানে হলো তোমার ফ্রিডম আছে, তুমি যদি মনে করো এরএসআই 100 হলো বাট তুমি চাইতেছো 20 পর্যন্ত তুমি রিড করতে, তাহলে জাস্ট 20 দিয়ে দিবে, তাহলে অফসেট থেকে ওই 20 পর্যন্ত সে রিড করে দেবে, ঠিক আছে। সো এগুলো কিছু ভ্যারিয়েশন আছে, আমরা ফার্স্ট একটা দেখি আপাতত। আচ্ছা এখানে আবার এক্সেপশন দিবে, সো এত কিছু আমি বাদ দেওয়ার জন্য আমি এখানে এই এক্সেপশন লিখে দিই, জাস্ট এটা লিখে দিলেই না না এটা হচ্ছে বাইটের জন্য, এটা কাস্ট করে দেওয়া যায় অথবা ইন্টিজারে লেখা যায়, মানে ওটা এক্সেপশনের জন্য, এক্সেপশনের জন্য ওইটা আগেরটা ছিল, ঠিক আছে। সো এটা আমার প্রবলেম আছে, এভাবে এক্সেপশন লিখে দিলে এক্সেপশনের কাজ সলভ হয়ে যায়, বাট এটার প্রবলেম আছে, ওটা আমরা নেক্সট ক্লাসে দেখব। এক্সেপশন থ্রো করে কি ট্র্যাক করতে হবে করতে হয় না, বাট ওটা আবার মেকানিজম আছে। আপাতত ধরো ওটা বাদ, এক্সেপশন নিয়ে আমাদের আজকের ডিসকাশন, নেক্সট ক্লাস আমরা এক্সেপশনের কাছে। সো এটা হলো আমি রিড করে নিয়ে আসলাম,
এক বাইট রিড করে নিয়ে আসলাম, এখন আমাকে কি করতে হবে, রাইট করতে হবে। সো এটাও ইজি, এটাও দেখবো যে রাইট করতে গেলে এখানে কয়েকটা ভার্সন আছে সেম অ্যাপ্রোচেই। একটা হচ্ছে হলো এক বাইট রাইট করবে, আরেকটা হচ্ছে অ্যারে পাঠিয়ে দিবে, অ্যারের ফুলটা সে রাইট করে দিবে, আরেকটা হচ্ছে অ্যারে পাঠিয়ে দিবে এবং কোন জায়গা থেকে রাইট করা শুরু করবে সেটা তুমি বলে দিতে হবে, কোন জায়গা থেকে রাইট করা শুরু করবে এবং কতটুকু রাইট করবে, সেটা হলো লেন। সো আপাতত যেহেতু আমরা এক বাইট রাইট করতেছি, সেটার জন্য আমি জাস্ট এক বাইটে রাইট করে দিলাম। আচ্ছা, যখনই এটা হলো আমার রিড রাইটে কাজ শেষ, তাহলে যে প্রত্যেকবার কি করতেছি, রিড করে নিয়ে আসতেছি, রাইট করতেছি। কিন্তু এখানে একটা ঝামেলা আছে, ইনফিনিট লুপ হয়ে গেছে না, শেষ হবে কোন সময়, শেষ হবে হচ্ছে হলো, দেখো প্রত্যেকটা ক্যারেক্টারের যদি বাইট হিসাবে আমি রিড করে নিয়ে আসি, ওটাকে একটা পজিটিভ নাম্বার হবে না যদি ইন্টিজারে কনভার্ট করি, সে একটা নেগেটিভ নাম্বার রিটার্ন করে যদি ফাইল রিড করা শেষ হয়ে যায়। কারণ কোনো সময় কি ক্যারেক্টারের মানে যতটুকু ক্যারেক্টারের সাইজ হোক ওটা কোনো সময় নেগেটিভ হবে, ডাটাটা সবসময় পজিটিভ হবে না যখন আমি ডাটা রাইট করতেছি। সো এর জন্য সে হচ্ছে হলো নেগেটিভটা রেখে রাখে, নেগেটিভ -1 লিখে রাখে যখনই তুমি কোনো সময় মানে ফাইল শেষ হয়ে যাচ্ছে, এন্ড অফ দ্য ফাইল, ঠিক আছে। সো এটা হচ্ছিল ডাটা ইকুয়াল যদি -1 হয় দেন আমি ইউজ করতে হবে ব্রেক, ঠিক আছে। সো যখনই -1 হবে তখনই সে ব্রেক করে নেবে। এখন আর একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আমাকে এটাকে ক্লোজ করতে হবে। কোনো সময় রিড অথবা রাইট, স্পেশালি রাইট করার পরে অবশ্যই তোমাকে ক্লোজ করতে হবে, না হলে সে কি করে এটাকে ফাইল তখন রাইট করতে হবে, ফাইলের একটা বাফার থাকে, সে কি করে বাফারের মধ্যে এটা সেভ করে রাখে, বাফারটা যখন ফিল আপ হয় দেন হচ্ছিল সে রাইট করে। সো এই ধরনের প্রবলেম হয়তো তোমরা এসপিএলে দেখে আসতে পারো অথবা না দেখে আসলে সমস্যা নেই। মানে সে হলো আমরা রাইট করার সময় বাফারে আগে লিখে রাখে, দেন বাফারটাকে হলো রাইট করে। মানে যে ফ্ল্যাশ নামে একটা জিনিস ছিল আমাদের আগে, ফ্ল্যাশ হচ্ছে হলো যে আগে জমা রাখতো, তা না হলে ফ্ল্যাশ না করলে সামথিং এরকমই, এখানে আমরা বাফার রাখি। সো ক্লোজ যদি না করো তো অনেক সময় ফাইলে ঠিক মতো রাইট না হয়ে গেলে ক্লোজ, অনেক সময় কি প্রোগ্রামটা এক্সিকিউশন শেষ হয়ে গেলে ক্লোজ অটোমেটিক করে দেয়, কিন্তু অনেক সময় করে না। সো এটা তোমার কাজ হচ্ছে হলো মানে তুমি অ্যাজিউম করে নিতে পারো যে ফাইল মানে এক প্রোগ্রাম এক্সিকিউশন শেষ হওয়ার পরে তোমাকে এটা ক্লোজ করে দিবে, এটা অ্যাজিউম করে নিতে পারো, বাট অনেক সময় এটা করে না। সো সেফ থাকার উপায় হচ্ছে হলো দুইটাকে নিজে ম্যানুয়ালি ক্লোজ করে দেওয়া। সো এখানে আমি হচ্ছে হলো ফার্স্টে fin ডট ক্লোজ নামে একটা মেথড আছে অ্যান্ড fout ডট ক্লোজ নামে একটা মেথড আছে। সো এই দুটো দিয়ে ক্লোজ করে দিতে হবে। সো অলওয়েজ আমার ফাইল ওপেন করলে we have to close that file in proper way, ঠিক আছে। এবার হচ্ছে হলো আমি এখানে একটা টেক্সট ফাইল তৈরি করি, ইকুয়াল টু নিউ ফাইল দিলাম অ্যান্ড ইনপুট ডট টিএক্সটি। সো দেখো এই যে আমার প্যারেন্ট ফোল্ডারে হচ্ছে হলো ইনপুট ডট টিএক্সটি তৈরি হয়েছে। সো এখানে আমি জাস্ট লিখে রাখি ওপি সেকশন জাস্ট সিম্পলি এরকম একটা ফাইল তৈরি করে রাখলাম, ঠিক আছে। এখন আমি যদি রান করি, দেখো ফাইল আইওটা আমি রান করে শেষ হয়েছে, আউটপুট.txt প্যারেন্ট ফোল্ডারে তৈরি হয়েছে, কারণ আমি যে পাথ কিছু স্পেসিফাই করে দেই নাই। তো এখন যদি আমি ওপেন করি দেখো যে আউটপুট.txt মধ্যে সেম জিনিসই রাইট হয়েছে, কারণ যে আমি সেম জিনিসটাতে কপি করছি, বুঝা গেল। সো তাহলে আমি এখানে কি কাজ করলাম, আমি হচ্ছে হলো ফাইল আইও দিয়ে হচ্ছে হলো ফাইল সিস্টেম হচ্ছে আমাকে একটা লাইন সিমিলারলি স্ক্যানারের মতো লিখতে হবে, স্ক্যানারের মতো একটা লাইন আমি লিখতে হলো, যেটা দিয়ে জাস্ট হলো আমার এনভায়রনমেন্টটা জাস্ট ইনিশিয়ালাইজ করলাম। আপনাদের ওইটা দিয়ে হচ্ছে আমি রিড করতেছি, একটা মেথড এখানে রিড, সেটা দিয়ে রিড করা, এটা খুব বেসিক, এটা দিয়ে অনেক কাজ করা যায় না, এটা লিমিটেশন অবশ্যই আছে। লিমিটেশন কি, জাস্ট বাইট বাইট করে রিড করা, ঠিক আছে। এখন আমি যদি দেখো বাইট করে তাহলে ফুল ক্যারেক্টার কিন্তু রিড করতে পারতেছে না, যদি ইউনিকোডে সে থাকে 2 বাইট যদি হয় তাহলে কিন্তু একটা ক্যারেক্টার রিড করতে তার 2 বার রিড অপারেশনটা কল করতে হবে। বাট তুমি যদি ক্যারেক্টার করে রিড করতে চাও তাহলে এটার একটা সুপার ক্লাস আছে, সুপার ক্লাস মানে হলো এই সুপার ক্লাস না, মানে এটা র্যাপার ক্লাস বলতে পারি, এটা হচ্ছে প্যারেন্ট ক্লাস, এটাকে এক্সটেন্ড করে বাকি ক্লাসগুলো তৈরি করা হয়েছে, র্যাপার ক্লাস বলতে পারি, ঠিক আছে। তো এটা হলো প্যারেন্ট ক্লাস, এরপর হলো র্যাপার ক্লাস একটা আছে, সেটা হলো ফাইল রিডার অ্যান্ড ফাইল রাইটার। সো সেটার সুবিধাটা কি, সেটা হলো একবার তুমি একটা ক্যারেক্টার রিড করতে পারবে, মানে একসাথে সে একটা ক্যারেক্টার রিড করে, সে ক্যারেক্টার ওয়াইজ রিড করে, নট বাইট ওয়াইজ। সো সেটা আবার কীভাবে কাজ করা যায়, আমি এটাকে আপাতত হচ্ছে হলো মানে কমেন্ট আউট করে দিই, আমি এখানে দুইটা লিখে হলো ফাইল রিডার fin নাম দেই,
ফাইল রিডার input.txt দেন হচ্ছে হলো ফাইল রাইটার আচ্ছা এখানে চাইলে তুমি এখানে input.txt এখানে আমাদের ফাইলের নামটা না দিয়ে তুমি যে এফিন এর অবজেক্ট আছে না এটাও তুমি দিয়ে দিতে পারতো। আসলে সে কি করে ফাইল রাইটারের ক্লাসটা যদি ভিতরে যাই এখানে দেখো সে আলটিমেটলি কিন্তু তুমি যে ফাইল লিখতেছো সেটা দিয়ে শেয়ার হলো আবার ইনপুট স্ট্রিম তৈরি করা আন্ডারলাইং এ কিন্তু সেই ইনপুট স্ট্রিমই তৈরি মানে ইউজ করতেছে। তুমি যখন ক্যারেক্টার একটা রিড করতে বলো সেই কিন্তু রিড বা রিড যে ফাইল ইনপুট স্ট্রিমে যে রিডটা আছে সে দুইবার কল করে দেয়। সেই তোমার দুইবার কল করাটা তোমার যাতে না করতে হয় এর জন্য সেই কাজটা নিজে হ্যান্ডেল করে। কিন্তু আলটিমেটলি দেখো তুমি যখন স্ট্রিমটা দিতেছো সেটা কিন্তু আসলে ওই ইনপুট স্ট্রিমটা আবার তৈরি করতেছে তোমার ফাইল নাম দিয়ে, কিন্তু ইন্টারনালি এই জিনিসটা করতেছে। সো আলটিমেটলি ফাইল রিডার সে ফাইল ইনপুট স্ট্রিমটাকে ইউজ করে, ফাইল আউটপুট স্ট্রিম আলটিমেটলি ফাইল রাইটার সে ব্যাকগ্রাউন্ডটা আবার আউটপুট স্ট্রিমটাকে ইউজ করে। বা ওই যে দুইবার যে রিড অপারেশন তোমার করতে হয় সেটা যাতে করতে না হয় সেজন্য তোমাকে বলতেছে হচ্ছিল তুমি একবারই রিড করো, ঠিক আছে, আমার ফাইল রাইটার দিয়ে। আবার তুমি যদি চাও ফাইল ইনপুট স্ট্রিম দিয়েও যদি করতে চাইতা, এখানে আছে কি না শিওর না, এখানে না, যেটাই হোক মানে আমাকে দিলে হচ্ছিল সে ব্যাকগ্রাউন্ডে সে ফাইল ইনপুট স্ট্রিমটাই কাজ করতেছে, ঠিক আছে। সো আমি হচ্ছিল যেটা আমি বলে আগে, এখন তুমি যদি আগের মতো ইউজ করতে যেতে তাহলে কি একটা ক্যারেক্টার রিড করতে গেলে দুইবার তোমার রিড অপারেশন কাজ করতে হতো, বাট এখন কি করতে যাচ্ছে একবারই সে রিড করতেছে। সো তুমি যদি একটু স্ট্রাকচারটা দেখো সে কিন্তু এই যে রিড করতেছে ইন্টিজার দিতেছে, বা এটা থেকে বোঝা যায় না কারণ ইন্টিজারের মধ্যে তুমি 1 বাইটের জিনিসও রাখতে পারবা, 2 বাইটের জিনিসও কনভার্ট করে রাখা যাবে, কারণ ইন্টিজারের সাইজ বড় না, 4 বাইটের জিনিস রাখতে পারে না। কিন্তু রিডের ক্ষেত্রে এখানে গেলে দেখতে পারবা যে দেখো আগে যে আমি বাফারটা দিতাম সেটা হলো বাইট টাইপের ছিল, ঠিক আছে, আর এখানে কি ক্যারেক্টার থাকে, এই যে সেম ক্যারেক্টার। ইভেন তুমি একটা স্ট্রিংও রাইট করে রাখতে পারো, ঠিক আছে। যে কিভাবে ক্যারেক্টার নিয়ে কাজ করতেছে সে আসলে কিন্তু ব্যাকগ্রাউন্ডে মানে ক্যারেক্টার নিয়ে কাজ করে, বাস ব্যাকগ্রাউন্ডে কিন্তু ফাইল ইনপুট স্ট্রিম নিয়ে কাজ করতেছে, বাট তুমি চাইলে ক্যারেক্টার ওয়াইজ তুমি কাজ করতে পারো। সো দেখো তাহলে আমাদের আন্ডারলাইং মানে আমাদের কিন্তু এখন আর কোনো কিছু চেঞ্জ করতে হলো না, খালি এই দুইটা লাইন চেঞ্জ করে দেবো। এখানে চেঞ্জ করতে হলো না কারণ হলো সে আসলে কিন্তু 2 বাইটই রিড করে পাঠাচ্ছে, আগে 1 বাইট করে রিড করে পাঠাচ্ছিল, মানে আমি তো রাখতেছি ইন্টিজারে। সো ইন্টিজার তো 2 বাইটও হোল্ড করতে পারে, 1 বাইটও হোল্ড করতে পারে। সো এখন যদি আবার রান করো সিমিলারলি একই কাজে হবে। আমি রান করে দেখালাম না। নেক্সটে দেখো তাহলে দেখো আমাদের কিন্তু একটু আপডেট হলো, ফার্স্ট আগে বাইট নিয়ে কাজ করতাম, সে বাইট নিয়ে কাজ না করে এখন আমি কাজ করতেছি ক্যারেক্টার। সো স্ট্রিং নিয়ে করা যায়, স্ট্রিং নিয়ে কাজটা হচ্ছিল বাফার রিডার অ্যান্ড বাফার রাইটার লাইন। সো ওইটা আমরা নেক্সট ক্লাসে দেখে নেবো, না ওটা জাস্ট 2 লাইন এখনই দেখতে পারতাম, বাট দরকার নেই, নেক্সট ক্লাসে দেখি। তো নেক্সট ক্লাসে আমরা জাস্ট এটাই ফাইলের কাজটা শেষ করে দেবো। তো ফাইলের জাস্ট 5 মিনিট লাগবে কারণ এটা অলরেডি আমরা পড়ছি। সো ওখানে দেখবো যে এটারই আমার একটা র্যাপার লাইব্রেরি আছে, সেখানে দেখবো বাফার রিডার আমার তৈরি করতে হয় অ্যান্ড হচ্ছে হলো বাফার রাইটার। হ্যাঁ ফাইল রিডারের জায়গায় বাফার রিডার অ্যান্ড বাফার রাইটার, বাট ওইটা প্যারামিটার হিসেবে নাম দেওয়া যায় না, ওই সময় দিতে হচ্ছিল ফাইল রিডার, ফাইল রিডার আবার প্যারামিটার হিসেবে যাবে হচ্ছে বাফার রিডার। আমি জাস্ট একটা লাইন লিখে দেখাই দিই, নেক্সট ক্লাসে বাকিগুলো দেখবো না। বাফার রিডার মনে করো বি ইন নাম দিলাম ইকুয়াল টু নিউ বাফার রিডার, এখানে যদি আমি কন্ট্রোল স্পেস দিই দেখবা এই যে রিডার লিখতে হয়, মানে ওই রিডারটাকে এখন হচ্ছে হলো আমার আরেকটা প্যারামিটার হিসেবে দেবে। দ্যাটস ইট। এখন যদি রিড করতে চাও বিন ডট রিড লাইন, সো যে একটা স্ট্রিং করে সে রিড করতে হয়। চাইলে তুমি আগের মতো ফাইল রিডারে যে গুলো ছিল সেগুলো কিন্তু ইউজ করতে পারো, এইগুলো মানে আরেকটা স্পেশাল মেথড আছে পুরো স্ট্রিংটা মানে পুরো লাইনটা করার জন্য। সো বাফার রাইটার কি হবে, বাফার রাইটার বি আউট ইকুয়াল টু নিউ বাফার রাইটার এফ আউট। সো এটার মধ্যে কি করতে পারবা, বি আউট ডট রাইট। সো দেখো আগের জিনিসগুলো আছে না ফাইল রিডার শেষ, ফাইল কালকে দেখানোর আগে আজকে দেখা দেবো।
স্যার আপনি তো ইন্ট্রো দিয়ে সামারি দিয়ে দেন। যাই হোক, বুঝা গেছে? তো এটাই হলো ফাইলের কাজ। তো দেখো জাস্ট এই যে আমাদের এক এক কেজে কাজে একটা আমি জাস্ট লাইন দিয়ে ইউজ করি। সো এইটার ক্ষেত্রে হচ্ছে হলো দুইটাই আছে। আচ্ছা, নেক্সট ক্লাসে আসার আগে একটা কাজ করে নিয়ে আসবা, আমি তোমাদের খাতার মধ্যে চেক করবো। জাস্ট একটা রেখে আসবা, যে একটা ফাইল থাকবে, ফাইলের মধ্যে কতগুলো নাম্বার থাকবে, ওইটার মধ্যে ম্যাক্সিমাম নাম্বার কোনটা এটা বের করবো। বাফার রিডার ইউজ করে, বাফার রাইটার ইউজ করে। একটা ফাইল থাকবে ইনপুট, যেখানের মধ্যে অনেকগুলো নাম্বার থাকবে, স্পেস সেপারেট করে, ঠিক আছে? অনেকগুলো নাম্বার থাকবে, অ্যান্ড তোমাকে ওই নাম্বারগুলো দেখে ম্যাক্সিমাম নাম্বারটা আরেকটা ফাইলের মধ্যে রাইট করতে হবে। ম্যাক্সিমাম, আচ্ছা, তিনটা জিনিস বের করবা, ম্যাক্সিমাম, মিনিমাম, অ্যাভারেজ। মানে যতগুলো নাম্বার থাকবে সেগুলোর মধ্যে ম্যাক্সিমাম নাম্বারটা কোনটা, মিনিমাম নাম্বারটা কোনটা, অ্যাভারেজ নাম্বার কোনটা। সো ইনপুট মানে হচ্ছে একটা ফাইল থাকবে এরকম, এটা হলো input.txt ধরতে পারো, input.txt, যের মধ্যে আমার 50, 60, 70 এরকম করে নাম্বার থাকবে, স্পেসিফাইড করে। কয়টা নাম্বার থাকবে এটা আমি বলে দিব না, কোনো নাম্বার থাকবে। সো তোমার নিচে কাউন্ট করে দিতে হবে কয়টা নাম্বার থাকবে। আউটপুট একটা রাখবা, আউটপুট আরেকটা থাকবে, output.txt একটা থাকবে, যেখানে আমি লিখবো হচ্ছে max ইকুয়াল টু 60 বললাম, মিন ইকুয়াল টু 50, এভারেজ দুইটা নাম্বার থাকতে হবে। এরকম আরো নাম্বার থাকতে হবে, 10টা 20টা নাম্বার থাকতে হবে, আমি বলা থাকবে না, ওটা তোমার নিজে কাউন্ট করে বের করতে হবে। তো বাফার রিডার ইউজ করতে হবে। বাফার রিডারের মধ্যে তুমি স্ট্রিং পার্স ইউজ করতে পারো, স্প্লিট নামে একটা জিনিস আছে, স্ট্রিং স্প্লিট, দেন হচ্ছে ইন্টিজার কনভার্ট করে। এটা দেখে নিজে সলভ করে নিয়ে এসো নেক্সট ক্লাসে, আমি সবাই এটা অ্যাসাইনমেন্ট হিসাবে খাতায়, মানে একটা পেজে লিখে নেব। সাদ ইবনে রৌফ, কতদিন পরে আসলাম? মিডের পরে, আগেও তো অনেক ক্লাস মিস দিছ। আবিরও তো অনেক দিন পরে আসলাম। তোমাদের তো দেখাই পাওয়া যায় না, তোমাদের তো আমি আজকে অ্যাবসেন্ট দেখে দেখলাম। শুভ্র রায়, জান্নাতুন নাইম, নাসরিন আক্তার, নাজিমুল হক, মাহবুবা, শায়লা, ওহি, শুভদীপ, আতিকা, ইমরুল বাহার, নূর নবী, মেহজাবিন, ফারিয়া, সাদমান সাকিব, জাহিদ, রুবিনা আক্তার, তানভীর, ইমাম, নূর হোসেন, সাদিয়া আফরিন মৌ, গাজী সালাউদ্দিন, আসাদুজ্জামান, মেহবুবা, মির্জা সাউদিয়া, ইমামুল ইসলাম, সুমাইয়া, আরাফ, আফসানা, লুবাবা, শেরিন, সারা, নাবিলা, ওকে। এক্সেপশন